ওকে, আজকে আমাদের হচ্ছে বেসিকের 5 নাম্বার ক্লাস এবং বেসিকের লাস্ট ক্লাস। সো বেসিকের ক্লাস টোটাল 5টা। নেক্সট ক্লাস থেকে আমরা গ্রাফিক্সের যে টপিকগুলো, গ্রাফিক্সের ক্লাস আমরা অ্যাকচুয়ালি শুরু করব, যে উদ্দেশ্যে আপনারা ভর্তি হয়েছেন, গ্রাফিক ডিজাইন শিখব। এখন দেখেন, কিছু কিউরিওসিটি থাকতে পারে, স্যার বেসিক কি 5টা ক্লাসে শেষ হয়ে যাবে? এটা আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি যে 5টা ক্লাসে কখনোই কম্পিউটারের বেসিক জানা পসিবল না। বাট অফিসিয়ালি আমরা হয়তো বলে দিচ্ছি যে হ্যাঁ বেসিকের লাস্ট ক্লাস, নেক্সট ক্লাস থেকে গ্রাফিক্স শুরু হবে, কিন্তু এমন অনেক খুঁটিনাটি বিষয়াদি আছে যেহেতু আমরা সামনে কম্পিউটার নিয়েই কাজ করব, সেগুলো কাজ করার ফাঁকে ফাঁকে কি হবে, শেখা হয়ে যাবে, চলে আসবে। তার মানে যদিও বলছি আমি শেষ, আসলে কি শেষ? আসলে শেষ না। ওকে, আজকে আমরা কি জানবো? আজকে আমরা দেখবো হচ্ছে মূলত ইন্টারনেট কি জিনিস, এটা দিয়ে কি করে, খায় না মাথায় দেয়, কেমনে তৈরি হয়, সকল যাবতীয় বিষয়াদি আমরা দেখবো। একটু এখানে আসি, প্রেজেন্টেশন আছে মনে হয়। ক্লাস 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 রিসোর্স ডিজাইন প্রেজেন্টেশন ইন্টারনেট। এত টাইম লাগে? বুঝছি। ওকে, এখন আসছে। ওপেন করি। বেসিক অফ ইন্টারনেট। ইন্টারনেটের যতটুকু বেসিক অ্যাকচুয়ালি আমাদের জানার প্রয়োজন, আমরা অ্যাকচুয়ালি সেটাই জানবো। সো আমি যদি শুরুতেই প্রশ্ন করি ইন্টারনেট কি, অ্যান্সার কি হইতে পারে এটা? যোগাযোগ করতে পারি। আচ্ছা, তাহলে ধরেন ইন্টারনেট একটা যোগাযোগের মাধ্যম, ঠিক কি না? আচ্ছা, যোগাযোগের মাধ্যম যদি হয় তাহলে আমরা যারা 18 শতক 19 শতকের আছি, 90s-এর যারা আছি, আপনারা রিলেট করতে পারবেন যে পিতার কাছে বইয়ের টাকা চাহিয়া পত্র লিখিতাম আমরা, মনে আছে? চিঠি লিখতাম। এখন এই যে চিঠি লেখার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব, মনের ভালোবাসা, মনের অনুভূতি এগুলো প্রকাশ করতাম, মানে যোগাযোগ করতাম, ঠিক কি না? তাহলে ওইটা কি ইন্টারনেট? চিঠি দিয়ে ওইটা কি ইন্টারনেট না? তাহলে ইন্টারনেটের বেলায় আমি যদি বলি যে এটা একটা যোগাযোগের মাধ্যম, তাহলে যোগাযোগের মাধ্যম তো চিঠি দিয়েও যোগাযোগ করা যায়। আমার প্রশ্ন তো ওইটা, ইন্টারনেট জিনিসটাই কি? তথ্য আদান প্রদান। এখন দেখেন, যোগাযোগ করা যাবে, তথ্য আদান প্রদান করা যাবে, তবে এখানে একটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার, ডিভাইস টু ডিভাইস, ঠিক আছে? এখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার যে সিস্টেম, সেটাকে মূলত আমরা বলতেছি ইন্টারনেট। বেসিক বোঝার জন্য। এখন এখানে আরও কিছু ঝামেলা আছে। ধরেন এই যে আমি একটা এখান থেকে প্রেজেন্টেশন বের করলাম সার্ভার পিসিতে, যে এই সার্ভার পিসিটা রাখা আছে আমাদের সাপোর্ট টিমের ওইখানে বা আমাদের অফিসে রাখা আছে। সো আমি কি করতে পারতেছি, আমার ক্লাসরুমে বসে আমার অফিসের একটা পিসি যেটা নিচতলায় আছে সেটাতে অ্যাক্সেস করে একটা ফাইল আমি বের করতে পারলাম। তার মানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা আদান প্রদান করা যাচ্ছে। তাহলে এই সিস্টেমটাকে কি আমরা ইন্টারনেট বলতে পারি? জি না স্যার। কেন? তার কারণ এই যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আমরা ডাটা ট্রান্সফার করতে পারতেছি, এটা লিমিটেড, শুধুমাত্র এই কয়েকটা ক্লাসরুমের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনি যদি বাসা থেকে একটা ল্যাপটপ নিয়ে আসেন, আপনি কি এই ফাইলের অ্যাক্সেস করতে পারবেন? পারবেন না। তার মানে সব কম্পিউটারেই এই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারতেছে না। তার মানে কিছু কম্পিউটার আছে যেগুলো অ্যাক্সেস করতে পারতেছে। দ্যাট মিনস আমরা নিজেদের মধ্যে এমন একটা সিস্টেম তৈরি করে নিয়েছি যে এই কয়েকটা কম্পিউটারের বাইরে অন্য কোনো কম্পিউটার কি করতে পারবে না, এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। এই জিনিসটাকে আমরা ইন্টারনেট বলি না, যেহেতু এটা একটা লিমিটেড একটা জায়গা বা লিমিটেড কিছু হচ্ছে কি বলে এটাকে, ডিভাইস। এজন্য আমরা এটাকে বলতেছি নেটওয়ার্ক সিস্টেম। আমরা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক সিস্টেম বিল্ড করে নিয়েছি।
যার কারণে আমরা নিজেদের মধ্যে হয়তো ডাটাগুলোকে এক পিসি থেকে আরেক পিসিতে আদান প্রদান করতে পারতেছি, কিন্তু বাইরের মানুষ কি করতে পারবে না, সেটা পারবে না। সেম জিনিস আপনারা রিলেট করতে পারবেন ব্যাংকে গেলে। আপনি যখন ব্যাংকে কোনো একটা চেক দেন, চেক উইথড্র করার জন্য, তখন উনি কি করেন, চেকটা নিয়ে কম্পিউটারে কিছু একটা লেখেন, লেখার পরে উনার পাশে যে কলিগ আছেন তারা হয়তো চেকটা দেয়, বা তাকে হয়তো কম্পিউটারে একটা জিনিস দেখায়, তো ওই জিনিস আবার আপনি দেখতে পারেন না, আপনার কাছেও কিন্তু ল্যাপটপ আছে, ঠিক কিনা? তার মানে ব্যাংক নিজেদের মতো করে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে নিয়েছে, যেটাকে তারা বলতেছে ব্যাংকিং নেটওয়ার্ক সিস্টেম। তাদের মধ্যে এখানে সব কাস্টমারের ডাটা আছে, সেখানে দেখা যাচ্ছে কোন কাস্টমারের অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা উইথড্র হলো, কত টাকা ক্যাশ ইন হলো, ঠিক কিনা? সো নিজেদের মধ্যে যে সিস্টেমটা ডেভেলপ করা হয় সেটাকে আমরা বলি নেটওয়ার্ক সিস্টেম। ইন্টারনেট কি জিনিস? ইন্টারনেটের ক্ষেত্রে এই যে সফটওয়্যার বা আমরা যে ডিভাইস বলতেছি, এই ডিভাইসের কোনো লিমিটেশন থাকবে না। সকল ডিভাইসেই কি করতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে, ডাটা পাঠাতে পারবে, ডাটাগুলোকে শেয়ার করতে পারবে। বুঝতে পেরেছি? তাহলে নেটওয়ার্ক আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য ক্লিয়ার? এবার আসি, ইন্টারনেট যদি আমরা ক্লিয়ার হই, আমি একটু লিখি, প্রেজেন্টেশনে পরে আসি, লিখলে আপনাদের জন্য ইজি হবে। এখানে আসি, ইন্টারনেট কি জিনিস জানলাম, কিছু টাইপস আছে, টাইপস অফ ইন্টারনেট। কি কি টাইপ হয়? আমরা এটাকে বলতে পারি হচ্ছে, এক নাম্বার দেই, ডায়াল আপ, দ্বিতীয়টাকে আমরা বলতে পারি হচ্ছে কেবল কানেকশন, 3 নম্বরে আমরা বলতে পারি ব্রডব্যান্ড কানেকশন, 4 নম্বরে আমরা বলতে পারি মোবাইল ইন্টারনেট, 5 নম্বরে আমরা বলতে পারি স্যাটেলাইট, বানান ভুল হয়েছে, স্পেলিং স্যাটেলাইট, LLITE, ঠিকই তো আছে, আচ্ছা আমি এইচ দিয়ে দিছি, জি দিয়ে দিছি, স্যাটেলাইট কানেকশন। এই কয়েকটা হয় হচ্ছে ইন্টারনেটের প্রকারভেদ। তাহলে প্রথমে আসি, ডায়াল আপ জিনিসটা কি? ডায়াল আপ হচ্ছে টেলিফোন, চিনি না আমরা টেলিফোন, ব্রিটিশ আমলের জিনিস। সো এই টেলিফোনটাও ছিল ওয়ান কাইন্ড অফ একটা ইন্টারনেটের মাধ্যম বা যোগাযোগের মাধ্যম, ওইটাকেও ইন্টারনেট বলা হতো, তবে ওইটার কিছু সীমাবদ্ধতা ছিল। সেখানে অনেক আস্তে আস্তে কি হতো, ডাটাগুলো ট্রান্সফার হইতো। তারপর আরেকটু উন্নত হয়ে আসলো কেবল কানেকশন, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, কেবল কানেকশন বললে চিনি না, কিন্তু ডিশ বললে আবার চিনি, তাই না? তাহলে ডিশ কানেকশন চিনি সবাই, ওইটাও ওয়ান কাইন্ড অফ একটা ইন্টারনেটের মতোই ছিল। এরপর আসে ব্রডব্যান্ড। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আমাদের কার কার বাসায় ব্রডব্যান্ড আছে? ব্রডব্যান্ড, ওয়াইফাই না, ব্রডব্যান্ড। আমাদের কাদের কাদের বাসায় ব্রডব্যান্ড কানেকশন আছে? কার কার বাসায় ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে। দেখেন, ওয়াইফাই আর ব্রডব্যান্ড আমরা মনে করি যে দুইটা একই জিনিস, দুইটা এক জিনিস না। কেমনে বুঝলাম স্যার? ওয়াইফাই থাকলে তো নেট থাকে, ওয়াইফাই থাকলেই যদি ইন্টারনেট থাকতো তাহলে এরকম মাঝে মধ্যে লেখা আসে না ফোনে, যখন আপনি ওয়াইফাই অন করেন কানেক্টেড নো ইন্টারনেট, তাহলে ওয়াইফাই থাকলেই যদি ইন্টারনেট থাকবে তাহলে নো কানেকশন বা নো ইন্টারনেট লেখা আসে কেন? তার মানে ওয়াইফাই থাকাটা ইন্টারনেট না, ওয়াইফাই হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে সে ব্রডব্যান্ড কানেকশনকে ওয়্যারলেস ডিভাইসে ব্যবহার করার উপযোগী করে তোলে। কথা কি খুব বেশি জটিল বলে ফেলছি? বেশি জটিল হইলে বললেন, আরো সহজ করার চেষ্টা করব। আচ্ছা, সো ব্রডব্যান্ড কানেকশনগুলো কি হয়? দেখবেন যে তারের মাধ্যমে বাসায় ইন্টারনেট কানেকশন আসে, ওই তারটা হয়তো আমার রাউটারে লাগানো থাকে, তাহলে ইন্টারনেট কানেকশন আসতেছে আমার রাউটারে, বাট ওই রাউটার থেকে আমার ফোনে কি কোনো তার আছে? ল্যাপটপে কোনো তার আছে? তাহলে এই ডিভাইসে আমি নেট ব্যবহার করব কিভাবে? এটা করার জন্য যে প্রসেসটা লাগে, ওই প্রসেসটাকে মূলত আমরা বলতেছি ওয়াইফাই। ওয়াইফাই নিজে কোনো ইন্টারনেট তৈরি করে না। ওয়াইফাই আমার থাকতে পারে, কিন্তু ওয়াইফাই থাকলেই যে ইন্টারনেট থাকবে ব্যাপারটা এরকম না।
এই যে আমরা একটু আগে বললাম নেটওয়ার্ক সিস্টেম করার জন্যও কিন্তু ওয়াইফাই লাগে, ওয়াইফাই না থাকলে নেটওয়ার্ক সিস্টেম বিল করা যায় না। বাট ওয়াইফাই আছে কিন্তু ইন্টারনেট নাই, বুঝতে পারছি ব্যাপারটা একটু ক্লিয়ার করা জরুরি। সো এখন থেকে আমরা বলবো না ওয়াইফাই আছে, এখন থেকে আমরা বলবো ব্রডব্যান্ড কানেকশন, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি মোবাইল ইন্টারনেট, চিনি না চেনাইতে হবে? চিনি। আরেকটা হচ্ছে স্যাটেলাইট কানেকশন। স্যাটেলাইট কানেকশন যদিও আগে আমাদের অ্যাক্সেসের বাইরে ছিল, কিন্তু এখন বর্তমানে স্পেস এক্সের জন্য আমরা এটাকেও ইজিলি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এখন কথা হচ্ছে এই যে এতগুলা ইন্টারনেট কানেকশন বা এতগুলা টাইপ, আমাদের কোনটা লাগবে? আপনি চাইলেও এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন না, কারণ এগুলা প্রায় বিলুপ্তির পথে। আচ্ছা, বাট যেহেতু প্রকার হিসাবে ছিল আমরা বললাম। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট। আগামী 10 বছর পরে স্যাটেলাইটটাও খুব বেশি ব্যবহার করা হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা এই পর্যায়ে আসি, স্যার গ্রাফিক্সের কাজ শেখার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কি ইন্টারনেট লাগবে? তার মানে আমরা সবাই একমত যে ইন্টারনেট লাগবে। এখন স্যার ইন্টারনেট কি মোবাইল দিয়ে হবে না আমাকে ওয়াইফাই নিতে হবে? যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, এখন এটাতে আসি, যে কোনো একটা নিলেই হবে কিনা। আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল ডাটা দিয়ে কভার করতে পারবেন, মোবাইল ডাটা দিয়ে চালাতে পারবেন। যেমন বেসিকের ক্লাসগুলোতে খুব বেশি একটা প্রেশার ছিল না, হোমওয়ার্কের প্রেশার তেমন একটা ছিল না এখানে, বা কাজের প্রেশারও ছিল না। বা যখন আমরা আস্তে আস্তে গ্রাফিক্সে যাব, তখন কাজের প্রেশার বলেন, কাজের লোড বলেন, কাজ করার আগে তো রিসার্চ করতে হয়, আইডিয়া নিতে হয়। যেমন গত 2 ক্লাসে আমরা কি করছি, ডিজাইন করার আগে আইডিয়া নিয়েছি। সো আইডিয়াই তো নিতে হবে ব্যাপারটা এরকম না, অনেক কিছু ডাউনলোড করতে হবে আমাদেরকে, অনেক আর্টিকেল পড়তে হবে, অনেক জিনিস পড়তে হবে, ডাউনলোড করতে হবে। যার জন্য দেখা যাবে একটা সময় পরে যে আপনি মোবাইল ডাটা দিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি যে কুলাইতে পারবেন ব্যাপারটা এরকম না। আরেকটা হচ্ছে আমাকে যখন আমরা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করি, আমাদের 24/7 অ্যাক্টিভ থাকতে হয়, 24 ঘন্টা দিন রাত। সো 24 ঘন্টা যখন দিন রাত অ্যাক্টিভ থাকবো, তখন মোবাইল ডাটা দিয়ে জিনিসটা খুব বেশি দিন নিতে পারবেন না বা নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমার একটা টাইম পরে যে অবশ্যই কি লাগবে, ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন যেটাকে আমরা বলতেছি, সেটা আমার লাগবে। এখন ব্রডব্যান্ড কানেকশনের আমরা কিছু টাইপস বলি। এই ব্রডব্যান্ড কানেকশন যারা দেয় তাদেরকে একটা নামে আমরা ডাকি, তাদের নাম হইল আইএসপি। আইএসপি মানে কি? বুঝতে পারছি, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। এখন এই আইএসপি, অনেক আইএসপি হইতে পারে, কার্নিভাল নেট, অ্যারো নেট, অমুক নেট, তমুক নেট, লিঙ্ক 3, হাবিজাবি যা আছে এরা সবাই আইএসপির অন্তর্ভুক্ত। যারাই ইন্টারনেট সার্ভিস দিবে তারাই আইএসপি। এই আইএসপি যখন ইন্টারনেট সার্ভিস দেয়, তারা কয়েকটা জিনিসের উপরে বেশি, আচ্ছা লেখা মনে হয় বেশি বড় হয়ে গেছে, লেখাগুলো একটু ছোট করা দরকার, এরকম করে বেশি বড় হয়ে গেছে। আবার বডি টেক্সট দিয়ে দিই, আগের থেকে বেটার। আর ছোট করা যায় না, এডিট, আচ্ছা থাকুক, এমনি থাকুক, সমস্যা নেই, মোটামুটি ভালোই ছোট হয়েছে। গ্যাপগুলো একটু কমায় দিই। আচ্ছা, আইএসপির ক্ষেত্রে কয়েকটা জিনিস চলে আসে যখন তারা ইন্টারনেট দেয়। ইন্টারনেট দেওয়ার ক্ষেত্রে দেখেন, আমরা বললাম না কম্পিউটার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা আদান প্রদান করে, শেয়ার করে। সো আপনি যদি আপনার পিতার কাছে টাকা চাহিয়ে একটি পত্র লেখেন, তাইলে ওই পত্র লেখার পরে কি আপনি আসমানে পাঠায় দেন, আসমানে উড়ায় দেন যে আসমানে দিলাম, বাপের কাছে এমনি উড়তে উড়তে চলে যাবে? না, বাপের কাছে পাঠানোর জন্য অবশ্যই একটা অ্যাড্রেস লিখতে হয়, ডাক পিয়ন সেই অ্যাড্রেসে চিঠিটা পাঠিয়ে দেয়। সিমিলারভাবে এই যে কম্পিউটারে আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের ডাটাগুলোকে পাঠাবো, এগুলাকে আমরা বলি অ্যাড্রেস। একটা তো অ্যাড্রেসে পাঠাইতে হবে, এই অ্যাড্রেসের একটা নাম আছে, সুন্দর একটা নাম, এটার নাম হইল আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস আবার 2 প্রকার, কি কি? IPv4 আরেকটা হলো IPv6। দুইটার মধ্যে পার্থক্য কি?
এটা বোঝানোর জন্য আমাকে আরেকটা জিনিস বুঝাইতে হবে। এই আইপি অ্যাড্রেস কিছু জিনিসের মাধ্যমে তৈরি হয়। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কি দিয়ে তৈরি হয়? সংখ্যা দিয়ে, নাম্বার দিয়ে। তাহলে নাম্বারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট সর্বনিম্ন নাম্বার কত? 0। সর্বোচ্চ নাম্বার কত? 9। এই 0 এবং 9 এর মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলোকে পাশাপাশি বসিয়ে, আগে পিছে বসিয়ে একটা নাম্বার তৈরি করা হয়। সিমিলারভাবে এই আইপি অ্যাড্রেসও তৈরি করতে হয়। আইপি অ্যাড্রেস তৈরি করার জন্যও তার মিনিমাম একটা নাম্বার বা সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা লাগে। ওই সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যার মধ্যে যে মানগুলা থাকে সেগুলাকে একটা আরেকটার পরে বসিয়ে, একটা সামনে একটা পিছনে এভাবে বসিয়ে মূলত আইপি অ্যাড্রেসগুলোকে তৈরি করা হয়। এখন এই যে আইপি অ্যাড্রেসগুলোর তৈরি হইলো, সর্বনিম্ন নাম্বার কত আমি যদি একটু বলি, মিনিমাম নাম্বার 0.0.0.0 এটা হচ্ছে মিনিমাম নাম্বার। আর ম্যাক্সিমাম নাম্বার কত? ম্যাক্স 255 এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে একটা আইপি অ্যাড্রেস তাহলে কিভাবে তৈরি হয়? আইপি অ্যাড্রেস এরকম হইতে পারে 168.69. কত হইতে পারে? 155.255। তার মানে এখানে দেখেন তো মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে ডিজিটগুলো আছে কিনা। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা আইপি অ্যাড্রেস। মোবাইল নাম্বার হয় সাধারণত 11টা নাম্বারে, আইপি অ্যাড্রেসগুলার এরকম কয়টা ডট থাকবে? 3টা ডট দিয়ে 4টা নাম্বার বসবে। এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এই ধরনের নাম্বার যেই অ্যাড্রেসে থাকে এটাকে আমরা বলতেছি IPv4। IPv4-এ সাধারণত এরকম নাম্বার থাকে। আর IPv6-এ কি হয়? IPv6-এ নাম্বারও থাকে, নাম্বারের সাথে অ্যালফাবেটও থাকে। হয়তো 186A, তারপর 609, তারপর হচ্ছে এটার সাথে হয়তো আরেকটু থাকলো 3W, এরকম থাকতে পারে, বা W3 এরকম থাকতে পারে, উল্টা W3 এভাবেও থাকতে পারে। মোট কথা যেখানে শুধুমাত্র নাম্বার থাকবে ওই নাম্বারটা হচ্ছে IPv4, আর যেখানে নাম্বার এবং অ্যালফাবেট দুইটা একসাথে কম্বাইন করা থাকবে ওইটা কি টাইপের? আচ্ছা বুঝলাম, IPv4 IPv6। তাহলে স্যার আইপি অ্যাড্রেস তো দুইটাই, এটাও আইপি অ্যাড্রেস, এটাও আইপি অ্যাড্রেস, তাহলে IPv4-এ কি সমস্যা ছিল যে IPv6 নিয়ে আসা লাগছে? সমস্যা কিছু না। দেখবেন আগেকার দিনে আমাদের বাপ চাচারা যখন গ্রামীণ সিম কিনতো, গ্রামীণ সিমের সিরিয়াল কত ছিল? 01। এখন যখন আপনি গ্রামীণ সিম কিনতে যান এখন সিরিয়াল 017-এ কি সমস্যা ছিল? তাইলে জি নাম্বারের যে ইউজার, নাম্বারের যে ডিজিট, নাম্বারের যে লিমিট সেটা শেষ। নাম্বারের লিমিট শেষ হলে গ্রামীণ ফোন কোম্পানি বন্ধ করে দিবে না। সো তারা নতুন একটা সিস্টেম ডেভেলপ করলো, নতুন একটা নাম্বার ডেভেলপ করলো, যেটার অ্যারাউন্ডে তারা আবার আরেকটা সিমের মানে গ্রামীণ সিমের আন্ডারে কি করতে পারবে? জিনিসটাকে রান করাইতে পারবে। সিমিলারভাবে IPv4 যখন তৈরি হয় তখন টোটাল কানেকশন দেওয়া পসিবল ছিল 16 বিলিয়ন, 16 বিলিয়ন। এখন দিন যত যাচ্ছে তত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমতেছে, তাই না? বাড়তেছে। তাহলে যদি বাড়ে তাহলে এই 16 বিলিয়ন কানেকশন একটা টাইমে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যখন দেখা গেল এগুলা প্রায় শেষের দিকে, তখন নতুন একটা সিস্টেম ডেভেলপ করতে হয়েছে যার নাম হলো IPv6। এবং এই IPv6-এর মাধ্যমে ইনফিনিট নাম্বার পর্যন্ত বা অসীম সংখ্যা পর্যন্ত আইপি অ্যাড্রেস তৈরি করা যায়, যার কারণে এই সিস্টেমটা এখনও টিকে আছে। তাহলে স্যার IPv4 কি টিকে নাই? IPv4ও এখনও টিকে আছে। এবং ম্যাক্সিমাম কানেকশনই দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় IPv4-এরই কানেকশন হয়। বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত ইন্টারনেট কি, ইন্টারনেটের প্রকার, আইপি অ্যাড্রেস, ISP, IPv4, IPv6। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আইপি অ্যাড্রেস মানে হচ্ছে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারে ডাটা পাঠাবে, তথ্য আদান প্রদান করবে। কোন কম্পিউটারে পাঠাবে? কম্পিউটার কি আল্লাহর দুনিয়াতে একটা? তাহলে কোন কম্পিউটারে পাঠাবে এটার একটা অ্যাড্রেস লাগবে, এটার একটা ঠিকানা লাগবে। ওই ঠিকানাটাকেই আমরা আমাদের প্রফেশনাল ভাষায় বলতেছি আইপি অ্যাড্রেস।
বুঝতে পেরেছি? জি। আর কি? আচ্ছা, এরপরে আসি। আইপি অ্যাড্রেস গেল। আইপি অ্যাড্রেসের সাথে আরও কয়েকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে শেয়ার্ড আইপি, রিয়েল আইপি, এটাকে স্ট্যাটিক আইপিও বলা হয়, এটাকে পাবলিক আইপিও বলা হয়। বুঝতে পারছি? এখন শেয়ার্ড আইপি জিনিসটা কি? আইপি বললে তো বুঝলাম আইপি অ্যাড্রেস। সো শেয়ার্ড বলতে বোঝায় আইপি অ্যাড্রেসটাই আমাকে দিবে, কিন্তু শেয়ার করে দিবে। এটা কি রকম? আমরা আরেকটা জিনিস শুনছি না এরকম, যখন আমরা নেট কানেকশন নিতে যাই যে 30 Mbps, শুনছি এরকম? বাংলাদেশে সাধারণত এমবিপিএস হয়, বাইরের দেশে এটা হয় জিবিপিএস। তাহলে এমবিপিএস আর জিবিপিএস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? মেগাবাইট আর জিবি গিগাবাইট। তার মানে এমবিপিএস বলতে বোঝায় যে 1 সেকেন্ডে 30 মেগাবাইট এমবি পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। এমবিপিএস আমরা বলি মেগাবাইট পার সেকেন্ড, আর জিবিপিএস হচ্ছে গিগাবাইট পার সেকেন্ড। তারপরে বোঝা যাচ্ছে যে 1 সেকেন্ডে 30 এমবি বা 1 সেকেন্ডে 30 জিবি ডাটা ট্রান্সফার হবে, ডাউনলোড হইতে পারে, আপলোড হইতে পারে। কিন্তু বাংলাদেশে এরকম হয় না। 30 এমবিপিএস যদি আপনারা বলে, তাহলে একটা ফাইল ডাউনলোড হতে আপনার লাগবে 2 মিনিট, 5 মিনিট। তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে কানেকশনটা থাকে সেটা শেয়ার্ড আইপি দেওয়া থাকে। শেয়ার্ড আইপি মানে কি? মনে করেন আপনাকে বলল যে ভাই আমি আপনারে 30 এমবিপিএস কানেকশন দিছি। পিছনের নাম কি আপনার? পাশের জনে আশিক। এখন ধরেন মাহাদি সাহেবকে আইএসপি বলল, মাহাদি ভাই আপনাকে আমি 30 এমবিপিএস নেট দিলাম, মাসে আপনি আমাকে 600 টাকা করে দিবেন। আশিক সাহেবকেও সেম কথাই বলছে, আশিক ভাই আপনাকে আমি 30 এমবিপিএস করে দিচ্ছি, আপনিও মাসে আমাকে 600 টাকা করে দিবেন। অথচ একই কানেকশন দুইজনকে দিছে। এখন বান্দা কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলে না, ও সত্যি কথাই বলছে। ও মেহেদিরেও দিছে 30, আশিককেও দিছে 30। কিন্তু দুইজন যখন একসাথে, মেহেদি আর আশিক যখন একসাথে ইন্টারনেট ব্যবহার করতে যাবে, ওরা আর 30 পাবে না, ভাগ হয়ে কত পাবে? 15 পাবে। বুঝতে পারছেন? এখন ইন্টারনেট কোম্পানি যদি তাও করতো যে দুইজনের মধ্যে ভাগ করে দিত, তাও ভালো ছিল। ওরা ভালো মানুষ তো, ওরা কি করে এই 30 এমবিপিএস 5 জনের ভাগ করে দেয়। তাদের মন উদার, সেই উদার মনের কারণে তারা 5 জনকে ভাগ করে দেওয়ার কারণে 5 জন যখন একই সাথে 30 এমবিপিএস চালাইতে যায়, প্রত্যেকে দিলে কত করে পায়? 6 করে পায়। তখন আমরা বলি যে ইন্টারনেট স্লো। এই ইন্টারনেট স্লো যে বলি, এটাও একটা রং টার্ম। ইন্টারনেট স্লো আমরা বলবো না, ইন্টারনেট ফাস্ট আমরা বলবো না, এটাকে আমরা বলি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে হচ্ছে ওই যে যেটাকে আমরা স্পিড বলি। ব্যান্ডউইথ কমে যাওয়া মানে স্পিড কমে যাওয়া, ব্যান্ডউইথ বেড়ে যাওয়া মানে স্পিড বেড়ে যাওয়া। বুঝতে পারছি? সো যেখানে ছিলাম শেয়ার্ড আইপি, তাহলে শেয়ার্ড আইপি জিনিসটা ক্লিয়ার, যে একই আইপি অ্যাড্রেস কয়েকজনের মধ্যে কি করে দেয়? ভাগ করে দেওয়া হয়। এখন ধরেন যে আশিক সাহেব এখন ঘুমাচ্ছেন, মেহেদি সাহেব এখন নেট চালাচ্ছেন, তাহলে একজন ইউজার কমে গেল, তখন উনি যে আবার তার যে প্রপার যে স্পিডটা আছে, ব্যান্ডউইথটা আছে, সেটা পাবেন। এজন্য দেখবেন যে ফজরের আগে রাত 3টার পরে নেটের স্পিড বেড়ে যায়। কেন বাড়ে? কারণ যার যা আকাম গুকাম করা ছিল, যার যা রিলস টিলস দেখা ছিল, সবকিছু দেখা টেকা ঘুমায়া যায়, তারপর ফজরের আগে আর ফজরের পরেও নেটের স্পিড ভালো থাকে। বুঝতে পারছেন? তার কারণ তখন তো ইউজার সংখ্যা কমে যায়, যার কারণে যারা অনলাইনে থাকে তারা প্রপার নেটের যে স্পিডটা সেটা পায়। বুঝতে পারছি? এরপরে আসে রিয়েল আইপি। রিয়েল আইপির জিনিসটা কি? যে আপনাকে যদি বলা হয় যে ভাই আপনাকে আমি 30 এমবিপিএস দিছি, তার মানে আমাকে সে 30ই দিবে, ওইটা আর অন্য কাউকে কি করার সুযোগ নাই? শেয়ার করার সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা অ্যাকচুয়ালি তাহলে কোনটা নিব? আমরা কি শেয়ার্ড আইপি নিব না আমরা রিয়েল আইপি নিব? আমরা আপাতত শেয়ার্ড আইপি নিব। রিয়েল আইপিতে কেন যাচ্ছি না? কারণ রিয়েল আইপির প্রাইসটা তুলনামূলক বেশি হয়। তার কারণ এই যে আইপি অ্যাড্রেসগুলো আমরা বললাম, এই আইপি অ্যাড্রেসগুলো কিন্তু বাংলাদেশে বানায় না, এই আইপি অ্যাড্রেসগুলো কিনে আনতে হয় বিভিন্ন বাইরের দেশ থেকে। সো যার কারণে এটা বাইরের দেশ থেকে বেশি দামে কি করে আনতে হয়? কিনে আনতে হয়। এবং সেলিং প্রাইসটাও, বাইং প্রাইস যেহেতু বেশি, সেলিং প্রাইসটা তো বেশি হবেই। এই কারণে আপাতত আমাদের রিয়েল আইপি না হলেও চলবে। বাট হ্যাঁ, যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, কিছু কিছু মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট থাকে।
কিছু কিছু মার্কেট প্লেসের কন্ডিশন থাকে যে তুমি যদি আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে চাও, আমাদের প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করতে চাও, তখন তোমার রিয়েল আইপি লাগবে, শেয়ার্ড আইপি দিয়ে তুমি কাজ করতে পারবা না। তাহলে স্যার তখন কি করব? তখন আপনি আপনার যে আইএসপি আছে, যার কাছ থেকে আপনি ইন্টারনেট নেন, তাকে বলবেন যে ভাই আমারটা শেয়ার্ড আইপি, আমারটা আমি আপডেট করাইতে চাচ্ছি। তাহলে আপনার লাইন নতুন করে চেঞ্জ করতে হবে না, তারাই আপনার লাইনটা পরিবর্তন করে কি করে দিবে? আপডেট করে রিয়েল আইপি করে দিল। হয়তো 200-100 টাকা বেশি খরচ হবে এবং তারপরের মাস থেকে আপনি যদি প্রতি মাসে 600 করে দিতেন, রিয়েল আইপি হওয়ার কারণে আপনাকে হয়তো 200, 250, 300, 400-500 টাকা বেশি দেওয়া লাগতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন রিয়েল আইপি বলেন, স্ট্যাটিক আইপি বলেন, পাবলিক আইপি বলেন, তিনটা একই জিনিস। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই। ব্যান্ডউইথ গেল, এমবিপিএস গেল, রিয়েল আইপি, শেয়ার আইপি। এখন স্যার এত কিছু তো বুঝলাম, তাইলে এই সুযোগ আছে কিনা? যেহেতু রিয়েল আইপির দাম বেশি, তাইলে আপনি চাইলেন রিয়েল আইপি, আপনারা ধরায় দিল শেয়ার আইপি, অথচ দাম নিল রিয়েল আইপির। এরকম প্রতারণা করার সুযোগ আছে কিনা? এরকম সোনার বাংলাদেশে এরকম গুণধর মানুষজন অভাব নেই। সো এরকম মানুষজন কাজ করতেই পারে। তাইলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের সাথে অ্যাকচুয়ালি প্রতারণা হইল নাকি না? এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটু গুগলে আসব। গুগলে এসে আমরা বলতে পারি কি, হোয়াট ইজ মাই আইপি। অনেকগুলো ওয়েবসাইট আসবে, যে কোনো একটাতে আমি যদি আসি, আসার পরে আমি ধরেন বললাম যে কি বলবো মাই আইপিতে আসবো। মাই আইপিতে আসার পরে শো কমপ্লিট আইপি অ্যাড্রেসে আমি যদি একটু ক্লিক করি, তাহলে এখানে যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের আইপি অ্যাড্রেসটা কোনটা। তার মানে আমরা একটু আগে এখানে শিখলাম যে আইপি অ্যাড্রেসে শুধুমাত্র নাম্বার থাকে, ওটা কোন ক্যাটাগরির? তাইলে এখানে আমরা দেখতে পারতেছি শুধুমাত্র নাম্বার দিয়ে আইপি অ্যাড্রেসটা দেওয়া, তাইলে এটা IPv4। ডেসিমাল এটা আমাদের লাগবে না, হোস্ট নেম লাগবে না, আইএসপি মানে কোন কোম্পানি থেকে আমরা ইন্টারনেট সার্ভিসটা নিচ্ছি, ম্যানোর আইডি থেকে, সার্ভিস নট ডিটেক্টেড, কান্ট্রি, সিটি, রিলিজিয়ন, ল্যাটিটিউড, লংজিটিউড। ল্যাটিটিউড লংজিটিউড বলতে কি বোঝায়? যে এক্স্যাক্টলি আপনি কোন লোকেশনে আছেন, ওই লোকেশনটা বোঝানোর জন্য ল্যাটিটিউড এবং লংজিটিউড ইউজ করা হয়। তাহলে যখন আমরা রিয়েল আইপি ব্যবহার করব, তখন এই আইপি অ্যাড্রেসটা যেরকম সেম থাকবে, এই সেম জিনিসটা আমরা ইয়াতেও দেখতে পারবো। এটা নিজের পিসিতেও দেখা যায়। কীভাবে পিসিতে দেখা যায়? আমরা যদি একটু আসি, উইন্ডো আর দিব, উইন্ডো আর দিয়ে আমি যদি এখানে এসে বলি কমান্ড প্যানেল লিখব, কীভাবে? সিএমডি দিয়ে আমি কমান্ড প্যানেলে বললাম ওকে। এখান থেকে একটা কমান্ড লিখতে হয়, তার নাম হচ্ছে আইপি কনফিগ লিখে আপনি যদি এন্টার দেন, তাহলেও আপনি দেখতে পারবেন যে আপনার কোন কানেকশনটা দেওয়া আছে। তাহলে আমাদের কোনটা দেওয়া আছে? IPv4 অ্যাড্রেস দেওয়া আছে। এখন বুঝবো কিভাবে যে এটা শেয়ার না এটা রিয়েল? এটার জন্য যদি আপনার এই পাবলিক আইপি এবং এই আইপি দুইটা সমান হয় বা দুইটা একই হয়, তাহলে এটা রিয়েল, আর যদি একই না হয় তাহলে এটা শেয়ার্ড। এটা হচ্ছে বেসিক টেস্ট করার ফর্মুলা। এখন এই বেসিক টেস্ট করেও অনেক সময় এটা ধরা যায় না, তার কারণ এই যে রিয়েল আইপিগুলো আছে, এই রিয়েল আইপিগুলো আমাদের রাউটারে ম্যানুয়ালি বসাতে হয় বা পিসি দিয়ে ম্যানুয়ালি এটাকে সেট করতে হয়। বুঝতে পেরেছি? সো যদি এটা আপনার রাউটারে সেট করা থাকে বা আপনার পিসি দিয়ে সেট করা হয়, তখন এটা দেখা যাবে। কখনো কখনো কোম্পানি বা আইএসপি যেটা করে, আপনার রাউটারে সেট না করে তাদের যে ইন্টারনাল রাউটার আছে সেখানে তারা এই আইএসপি বা এই আইপি অ্যাড্রেসটাকে সেট করে ফেলে। সেক্ষেত্রে তখন আপনি যদি আবার এভাবে দেখতে চান, তখন আপনি দেখতে পারবেন না, এই অ্যাক্সেস আবার আপনার কাছে নাই। তখন তাহলে স্যার কি করব? তখন আপনার কোম্পানিকে একটু ট্রাস্ট করতে হবে, একটু থ্রেট দিতে হবে যে দেখো আমার যদি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় তাহলে তোমারে খায়া দিব, তাহলে তোমার শেষ করে দিব, এই করব ওই করব, ঠিক আছে? এরকমভাবে জাস্ট একটু বেসিক কথাবার্তা বলে নেবেন এবং এমন জায়গা থেকে নেট নেবেন না
বা ইন্টারনেট কানেকশন বা ব্রডব্যান্ড কানেকশন নেবেন না যারা রিলায়েবল না, যারা ট্রাস্টেবল না, যাদেরকে ট্রাস্ট করা যায় না, এমন জায়গা থেকে আমরা নিব না। বুঝতে পেরেছি? যাদেরকে ট্রাস্ট করা যায় এবং রিভিউ দেখে নিব। আপনি একটা অবশ্যই মোবাইল কেনার সময় ধুমধারাক্কা মোবাইল কিনে ফেলেন না। আপনি যার কাছ থেকে নেট কানেকশন নিতে যাচ্ছেন অবশ্যই তার তো আগের কাস্টমার আছে, লাগলে তাদের সাথে আপনি কনসাল্ট করেন, কথা বলেন যে ভাই আপনি তো 1 বছর হলো ব্যবহার করতেছেন, কেমন সার্ভিস দেয়, আমি এটা নিতে যাচ্ছি, এরকম পরামর্শ করে ঘেটে তারপরে হচ্ছে নেট কানেকশনগুলো নিব। এমন কেউ আছেন এখনও যাদের এখনও মানে ব্রডব্যান্ড কানেকশন নেওয়া হয়নি, সামনে নেবেন? 1 জন 2 জন 3 জন, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় আমাদের রাখা উচিত। এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে? আছে? প্রশ্ন নাই, ঠিক আছে। প্রশ্ন যদি না থাকে লেখাগুলোকে আর একটু ছোট করি। ওকে, একটা কাজ করি, আমি এই জিনিসটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে, যাতে আপনাদের বাসায় যে ইজি হয়। হ্যাঁ, ভিডিও পোস্ট করে দিব। জি অবশ্যই করা যাবে ক্লাস শেষে। হ্যাঁ আচ্ছা, সো এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের বাসায় যে রিসার্চ করতে ইজি হবে। এবার আমরা একটু প্রেজেন্টেশনে আসি। তাহলে ইন্টারনেট কী জিনিস আমরা জানলাম, ইন্টারনেট কী জিনিস আমরা দেখলাম। এবার যদি আমি একটু আসি, হোয়াট ইজ ইন্টারনেট আমরা দেখেছি, ইন্টারনেট কিভাবে কাজ করে, আইএসপির মাধ্যমে আমাদের কানেকশনগুলো নিতে হয়। এখানে খুব সুন্দর একটা উদাহরণ আছে, একজন সেন্ডার, একটা ডাটা, একটা ফাইল। চলে যান, হ্যাঁ অবশ্যই চলে যান, সমস্যা। কোথায় ছিলাম যেন? দেখেন, একটা সেন্ডার, একটা ডাটা, সে যদি একজন রিসিভারকে পাঠাতে চায়, একটা প্রেজেন্ট তো দিয়েছেন তাই না? ওকে ঠিক আছে, আদাব। যদি কাউকে পাঠাইতে চায়, দেখেন আমরা যখন অনলাইনে কোনো ডাটা কোনো কিছু পাঠাই, সেটা একবারে যায় না, সেটা অনেকগুলো ভাগ হয়ে 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 যায়, অনেকগুলো প্যাকেট আকারে যায়, প্যাকেজ আকারে যায়। লেটস এই যে আমরা মেসেঞ্জারে ছবি দিলেই ধুমধারাক্কা ছবি চলে যায়, আপনি হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্ট পাঠালে ধুমধারাক্কা ডকুমেন্ট চলে যায়। সেই ডকুমেন্টগুলো একবারে যায় না, কিভাবে যায়? ওই ডকুমেন্টটা অনেকগুলো ছোট ছোট ভাগ হয়, অনেকগুলো ছোট ছোট প্যাকেট হয়, প্যাকেট হয়ে সে কী করে বিভিন্ন রাস্তা দিয়ে যায়, যে যে রাস্তা পায় ওই রাস্তা দিয়ে যায়। কার কাছে যাবে? যার কাছে আমি পাঠাবো তার কাছে যাবে, এবং আলাদা আলাদাভাবে যাবে না। যাওয়ার সময় সে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু যখন যে একবারে পৌঁছাবে, পৌঁছানোর সময় সে আবার কী হয়ে যাবে? একত্র হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। তার মানে আপনাকে যদি কোনোভাবে ডাটা বানানো যায়, আপনাকে যদি কোনোভাবে ইনফরমেশন বানানো যায়, কোনোভাবে যদি আপনার পেন ড্রাইভে খালি ঢুকানো যায়, তাইলেই আপনার বিনা ভিসাতে বিনা টিকিটে লন্ডনে পাঠিয়ে দেওয়া যাবে। বুঝতে পারছি? আচ্ছা, কোনো ভিসা টিসা কিছু লাগবে না। এখন এখানে দেখেন আরেকটু যদি আমরা লক্ষ্য করি, সো প্রথমে আমি একটা ডাটা পাঠাইলাম, সেটা সরাসরি না, যে প্রথমে যাচ্ছে আইএসপিতে, আইএসপির পরে সে যাচ্ছে বিভিন্ন রাউটারে। এতগুলা রাউটারও কই থেকে পাইলো? মানে এই আইএসপির সাথে এই আইএসপি কানেক্ট করার জন্য যতগুলো রাস্তা আছে, যতগুলো রোড আছে, সবগুলা রোড দিয়েই সে যাবে। হয়তো এই আইএসপির সাথে অন্য একটা আইএসপি কানেক্ট থাকতে পারে, সে কিন্তু ওই পথগুলা ব্যবহার করবে না। শুধুমাত্র এই দুই জায়গাতে যাওয়ার জন্য তার যে রাস্তাগুলো আছে সেগুলো সে কি করতেছে? ব্যবহার করতেছে, সেগুলো সে ইউটিলাইজ করতেছে। এখন রাউটারের ক্ষেত্রে এই জিনিসটা বুঝলাম, বিভিন্ন রাউটার পায়, বিভিন্ন রাস্তা পায়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আজকে ক্লাস শেষে আপনাদের সেমিনার রুমে একটা মিটিং আছে, তাহলে আপনারা কি করবেন? ক্লাস শেষ করে যে যার যার মতো সেমিনার রুমে চলে যাবেন। কেউ হয়তো হেঁটে যাবে, কেউ হয়তো লিফটে যাবে, কেউ হয়তো সিঁড়ি দিয়ে যাবে, যাবে কি না? কেউ হয়তো সামনের রাস্তা দিয়ে যাবে, কেউ হয়তো পিছনের রাস্তা দিয়ে যাবে। যে যেই জায়গা দিয়েই যান না কেন, আলটিমেটলি যে পৌঁছাবো কোথায়? তার কারণ আমাদের ডেস্টিনেশন আমরা জানি, আমাদের ডেস্টিনেশনটা কোথায়। সিমিলারভাবে কোনো একটা ডাটা যখন যায়, সে জানে তার ডেস্টিনেশন কোথায়, এজন্য যখন প্যাকেজ হয়েও যায়, সেই প্যাকেজগুলা ডিস্ট্র্যাক্ট হওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বুঝতে পেরেছি? এরপরে আসে ইন্টারনেট মিডিয়া। হোয়াট ইজ ওয়েব বা ওয়েবসাইট আমরা বলি, ওয়েবসাইট অ্যাকচুয়ালি জিনিসটা কি? ওয়েবসাইট কি জিনিস?
অ্যাপ্লিকেশন। আর আচ্ছা, আমরা কি জীবনে কোনো দিন এই জিনিস দেখছি? youtube.com। আচ্ছা, তারপর আমরা কি আমাদের জীবনে কোনো দিন এটা দেখছি? আচ্ছা, তারপরে হচ্ছে বিকাশ দেখছি, তারপরে হইল যে রকমারি দেখছি, ওয়াফি লাইফ হয়তো ওয়াফি লাইফ দেখি নাই, রকমারি তো দেখছি। আচ্ছা, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ওয়েবসাইট, মানে একটা কোম্পানির অনলাইন বা হচ্ছে ইন্টারনেটে তাদের একটা অফিস। হয়তো আমি বিকাশের একটা সার্ভিস নিতে চাই, আমি চাই বিকাশে একটা অ্যাকাউন্ট খুলতে, তাহলে আমার কি বিকাশের অফিসে এখন যেতে হবে? অফিসে যে ফর্ম ফিল আপ করতে হবে না। আমি কি করব, আমার ইনফরমেশন জানার দরকার, আমি এখানে বসে তাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যে আমি দেখব তাদের কি কি সার্ভিস আছে, তারা কিভাবে অ্যাকচুয়ালি তাদের সার্ভিসগুলো দেয়, অ্যাকাউন্ট কিভাবে খুলবো, অ্যাকাউন্ট চাইলে অ্যাপসেও খোলা যায়, অথবা আমি এখানে তাদের সাথে লাইভ কথাবার্তা বলেও কি করতে পারবো, আমার যে প্রবলেমটা আছে সেটা সর্ট করতে পারবো। এইটাকেই আমরা বলতেছি মূলত ওয়েবসাইট। সিমিলারভাবে আমি যদি নগদের ওয়েবসাইটে আসি, তার মানে এখানেও আমার সেম সুবিধাগুলো আছে। ইউটিউবে আবার কি সেম সুবিধা? না, ইউটিউব হচ্ছে আবার আলাদা ধরনের ওয়েবসাইট যেখানে ভিডিও দেখা যায়, ফেসবুক আলাদা ধরনের ওয়েবসাইট যেখানে ফ্রেন্ডদের সাথে কানেক্ট থাকা যায়। সেরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয়। এখন কিছু কিছু ওয়েবসাইট আছে যেটা পৃথিবীর সব জায়গা থেকে ব্যবহার করা যায়, কিছু কিছু আছে যেগুলো সব ওয়েবসাইট সব দেশ থেকে ব্যবহার করা যায় না। যেমন আপনি যদি পাসপোর্ট করতে চান, তাহলে পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করতে হয় না? ই পাসপোর্টে আমি যদি আসি, তাহলে ই পাসপোর্টে এই ওয়েবসাইটে যখন আমরা আসলাম, এখানে দেখেন ওয়েবসাইটের যে ইউআরএল, এটাকে আমরা ইউআরএল বলি, এই ইউআরএল একটা জিনিস লেখা epassport.gov.bd, মানে এই ওয়েবসাইটটা শুধুমাত্র বাংলাদেশের যে আইপি অ্যাড্রেসগুলো আছে ওইটাতেই রান হবে, অন্য কোনোটাতে। কিন্তু এই যে আমরা ফেসবুক চালাচ্ছি, ফেসবুক তো শুধুমাত্র বাংলাদেশেই চালানো যায়, তাই না? কেউ যদি উগান্ডাতে থাকে সেও চালাতে পারবে? আচ্ছা, পারবে। তার মানে যে সকল ওয়েবসাইট সারা দেশেই চালানো যায় সেগুলোর ক্ষেত্রে আমরা একটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সব জায়গা থেকে চালাইতে পারবো। আর এইটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নাই, ঠিক আছে? এটার ক্ষেত্রে .gov.bd, দ্যাট মিনস বাংলাদেশের যে সার্ভিস আইপি অ্যাড্রেসগুলো আছে ওইটাতেই আমরা ইউজ করতে পারবো। এরপর যদি আমি আসি ফাইবার অপটিক কেবল, এই যে আমরা বললাম আইপি অ্যাড্রেসগুলো কিনে আনতে হয়, এটি কেমনে কিনে আনে? এটা কি চালের মতো করে কেজিতে কিনে আনে, না আলুর মতো করে বস্তাতে কিনে আনে? কোনোভাবেই না। এটা নিয়ে আসে, আমরা কি কখনো সাবমেরিন কেবল এই শব্দটা শুনেছি? সাবমেরিন কেবলের মাধ্যমে মূলত আসে। সাবমেরিন কই চলে? আকাশে। তাইলে পানির নিচে থাকে, তার মানে পানির নিচ দিয়ে কি হয়, অনেক মোটা মোটা তারের স্তূপ থাকে, ওই তারের মাধ্যমে মূলত আমার ইন্টারনেটগুলো আসে। ওই তারের মাধ্যমে দেখবেন যে তারের ভিতরে আরও তার, ওই তারের ভিতরে আরও তার, ওই তারের ভিতরে আরও তার, এরকম ভিতরে ঢুকতে ঢুকতে একটা সময় একটা কাচের সরু একটা তার দেখা যায়। মূলত ওই কাচের তার দিয়ে কি হয়, ইন্টারনেটগুলো বা আইপি অ্যাড্রেস যেগুলোর কথা বলতেছি সেগুলো আসে। এখন এই তার তো আসলো ভালো কথা, এই তার থেকে নেট আসে বা নেট আনার প্রসেসটা কি দেখবেন, যখন ইন্টারনেটের কাজ করে, ইন্টারনেটের যারা লোকরা আছে ওদের কাছে কিছু মেশিন থাকে, ওরা কি করে, এরকম একটা মোটা তার নিবে, মোটা তার নিয়ে উপরের অংশটা একটু কেটে এরকম ছোট ছোট কিছু তার বের করবে, বের করার পর ওদের কাছে একটা খাজানা থাকে, একটা মেশিন থাকে, ওই মেশিনের ভিতরে তারগুলাকে রাখবে, রাখার পরে কিছুক্ষণ কি যেন একটা দেখবে, কি যেন একটা খুঁজবে, খোঁজার পরে ধীরিম করে একটা বাড়ি দিবে, বাড়ি দেওয়ার পরে এরকম একটা জিনিস তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলতেছি ল্যান কেবল। ল্যান কেবল তো আমরা দেখছি সবাই, তাই না? তো এই ল্যান কেবল তৈরি হয়। এই ল্যান কেবলটা কি করে, যখন আপনার রাউটারে এটা ইনসার্ট করা হবে তখনই আপনি কি করতে পারবেন, ওই তারের মাধ্যমে যে ইন্টারনেটটা আসতেছে সেটা আপনার রাউটারে চলে আসবে। এখন রাউটারে তো আসলো বা পিসিতে তো আসলো, যেমন আমার এখানে তার আছে, আমার তার থেকে কি আসতেছে, নেট কানেকশন পিসিতে আসতেছে। কিন্তু পিসি থেকে আমি যদি মোবাইলে নিতে চাই, পিসি দিয়ে তো আমি ঠিকই তার দিয়ে নিলাম,
তো মোবাইলে তো আমি আর তার দিয়ে নিতে পারবো না। সো ওই পিসির ওয়াইফাইটাকে, পিসির ইন্টারনেটটাকে মোবাইলে আনার জন্য যেই প্রসেস ব্যবহার করি ওইটাই হচ্ছে ওয়াইফাই, বা ল্যাপটপে ব্যবহার করি ওইটাই হচ্ছে ওয়াইফাই। এখন ওয়াইফাইয়ের জন্য আবার আরও কিছু জিনিস লাগে, যেটাকে আমরা বলতেছি রাউটার। রাউটারের কয়েকটা প্রকার হয়। কি কি প্রকার? যেমন হচ্ছে সাধারণত প্রকার বলতে আমরা অ্যান্টিনাকে বুঝি। যেমন এই যে রাউটারের উপরে কিছু ডান্ডি থাকে, ডান্ডি, এই ডান্ডিগুলোকে বলে অ্যান্টেনা। এখন এই অ্যান্টেনা 2 অ্যান্টেনা হয়, 3 অ্যান্টেনা হয়, 4 অ্যান্টেনা হয়। তাহলে স্যার আমাদের কোনটা লাগবে? যদি বাসার জন্য ব্যবহার করা হয়, যদি আপনার বাসা মিডিয়াম হয়, ছোটোখাটো হয়, 2টা অ্যান্টেনাই ইনাফ। যদি আপনার বাসা একটু বড় হয় সেক্ষেত্রে 3টা অ্যান্টেনা লাগতে পারে, বা 3 ডান্ডিওয়ালা রাউটার লাগতে পারে। কিন্তু যারা কর্পোরেট অফিস, স্কুল, মাদ্রাসা এরকম বড় বড় অর্গানাইজেশনে যখন ইন্টারনেটের ব্যাপারটা চলে আসে তখন কিন্তু 6 রাউটার, 7 রাউটার, বা কখনো কখনো 2-3টা রাউটারও একসাথে লাগে। তাহলে আমাদের একসাথে 3 রাউটারওয়ালা বা একসাথে 5 টাওয়ারওয়ালা, 5 অ্যান্টেনাওয়ালা রাউটার লাগবে না। ম্যাক্সিমাম যদি বাসা বাড়ির জন্য ব্যবহার করা হয় 3 অ্যান্টেনা যুক্ত রাউটার হইলে আমাদের জন্য ইনাফ। সেক্ষেত্রে স্যার কোন রাউটারটা কিনলে ভালো হবে? বাজারে 2টা রাউটারই বেশি প্রচলিত, পপুলার। একটা হচ্ছে টেন্ডা আর একটা হচ্ছে টিপি লিঙ্ক। তো টেন্ডা, টিপি লিঙ্কের বাইরেও আরও ভালো ভালো রাউটার আছে, বাট যেহেতু 2টা পপুলার এজন্য 2টার নাম বলে দিলাম। বাট আপনি যদি আরেকটু রিসার্চ করেন, আরও রিসার্চ করলে আপনি প্রাইসের দিক থেকেও ভালো রাউটার পাবেন এবং কোয়ালিটির দিক থেকেও রাউটারগুলো ভালো হয়। এরপরে আসি, আইপি অ্যাড্রেস কী জিনিস আমরা জানছি, এবং আইপি অ্যাড্রেসের মধ্যে IPv4 হয়। IPv4 কেমনে চিনবো? মেড আপ অফ নাম্বার। IPv6 কেমনে চিনবো? মেড অফ নাম্বার অ্যান্ড ক্যারেক্টার, তাই না? তার মানে এই জিনিসগুলো এখানে প্রেজেন্টেশন আকারে ইংলিশে বলা ছিল, জটিল করে বলা ছিল, ওই জিনিসটাই হালকা করে বলে দিছি। এরপরে আসি টাইপস অফ ইন্টারনেট সার্ভিস। এই যে ডায়াল আপ টেলিফোনের, তারপরে আসলো ডিশ, তারপরে আসলো হচ্ছে ব্রডব্যান্ড, বলেছিলাম এগুলা। আচ্ছা, এরপরে আসি স্যাটেলাইট কানেকশন বললাম, মোবাইল কানেকশন বললাম। ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজার কি জিনিস? ব্রাউজার চিনি না? ব্রাউজার যে ওয়েবসাইটের মাধ্যমে না, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ইন্টারনেটকে ব্যবহার করি বা ইন্টারনেটে ঢুকতে পারি। দেখবেন যারা 90s-এর আছেন তারা রিলেট করতে পারবেন। এরকম একটা বাটন ফোন থাকতো, ওই বাটন ফোনের ভিতরে একটা অ্যাপস থাকতো, এটার নাম হলো ওপেরা মিনি। আগে ওপেরা মিনিতে যাওয়া লাগতো, তারপর google.com, তারপর গুগল আসতো, তারপর আপনি যদি পড়াশোনার কিছু লিখে সার্চ করতে চান, ভিডিও লিখে সার্চ দিতে চান, আসতো। এমবি থাকতো, 2 MB-র ইন্টারনেট। এবং তখন আমাদের যে ধৈর্যর লেভেল ছিল, একটা কিছু সার্চ করলে লোডিং হইতো, ধৈর্য ছিল আমাদের। কিন্তু এখন এত সহজ হয়ে গেছে, তারপর আমাদের ধৈর্য নাই। মেসেজ সিন করে রেখে দিলে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, তুমি আমাকে কেয়ার করো না। হ্যাঁ, আমি মেসেজ সিন করে দিই, স্যারের ভাব বেড়ে গেছে, স্যার মেসেজের রিপ্লাই দেয় না। তো দেখেন, যখন 2 MB-র ইন্টারনেট ছিল তখন আমাদের ধৈর্য কেমন ছিল, আর যখন 30 MB-র ইন্টারনেট তখন আমাদের ধৈর্য কেমন। ধৈর্য কমলে হবে না, ধৈর্য বাড়ায় রাখতে হবে। যেখানে ছিলাম, সো ওই যে অপেরা মিনির কথাটা বললাম, ওইটা ছিল একটা ব্রাউজার। ওই ব্রাউজারে ঢুকে আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতাম। সিমিলারভাবে এখনও কি স্যার ওপেরা ব্রাউজার নাই? এখনও আছে, বাট পিসির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এই যে গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, এগুলো ব্যবহার করি। এখন স্যার অ্যাকচুয়ালি কয়টা ব্রাউজার লাগবে? ব্রাউজার আপনি 10টাও ব্যবহার করতে পারেন, কিন্তু প্রফেশনালিজম কয়টা? একটা ব্রাউজারের মধ্যে আপনার জিনিসগুলা সেট আপ থাকা উচিত। কখনো কখনো আমাদের আলাদা ব্রাউজার লাগতে পারে, সেক্ষেত্রে আপনি ফায়ারফক্স, এজ, তারপর হচ্ছে সাফারি, এরপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, সেটা সমস্যা নেই। আমি সাধারণত কী করি? আমি সাধারণত 2টা ব্রাউজার ব্যবহার করি। একটা তো হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন থাকে, আর একটা তো হচ্ছে আমার প্রফেশনাল ইনফরমেশন থাকে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নিজের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ 2টা আলাদা আলাদা, কখনোই 2টা একসাথে করা উচিত না। অ্যাটলিস্ট আমি মনে করি এটা। আপনার কর্মক্ষেত্রে পার্সোনাল লাইফ টানা উচিত না। আপনার পার্সোনাল লাইফে, আপনার ফ্যামিলি টাইমে, আপনি যখন আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন তখন আপনি অফিস নিয়ে চিন্তা করবেন না বা অফিসের কাজ করবেন না। আপনি যখন অফিসের কাজ করবেন, আপনি যখন পড়াশোনার কাজ করবেন, যে কাজই করেন না কেন, ব্যবসার কাজ করেন, ওইখানে আবার ফ্যামিলি নিয়ে
চিন্তা ভাবনা করা, কথাবার্তা বলাও উচিত না। বুঝতে পারছি? সো পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুইটা আলাদা আলাদা থাকা উচিত। এরপর যদি আমি আসি, ব্রাউজার গেল, ওয়েবসাইট গেল, এতটুকু পর্যন্ত কারো কোনো যদি প্রশ্ন থাকে বলেন? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এবার আসি, প্রশ্ন যদি না থাকে, কিছু বেসিক জিনিস আমাদের একটু জানা উচিত। প্রথমত, এমন কেউ আছেন যার এখনো পর্যন্ত গুগল অ্যাকাউন্ট নাই? না, সবারই আছে, যাক আল্লাহ বাঁচাইছে। এবার আসি, স্যার এই যে ক্রোমের কথা আপনি বললেন, এটা ইনস্টল করব কিভাবে? আমরা যারা নতুন ল্যাপটপ কিনেছি, এটা কিভাবে অ্যাকচুয়ালি ইনস্টল করতে হয়? আপনার শুরুতেই কিন্তু গুগল ক্রোম থাকবে না, আপনার যেটা থাকবে সেটা হচ্ছে মাইক্রোসফট এজ। স্যার আমার তো এখানে মাইক্রোসফট এজ নাই, তাহলে এখানে স্টার্ট মেনুতে আপনি ক্লিক করেন, এখানে লিখে সার্চ করবেন EDGE, এজ চলে আসবে, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি ডাউনলোড করতে চান? কি ডাউনলোড করতে চাই আমরা? গুগল ক্রোম। তাহলে এখানে লিখে সার্চ করব গুগল চরম না ডাউনলোড। অনেকে বলে স্যার প্রবলেম নিয়ে আসে, মাঝে মাঝে সাপোর্ট টিমে বসি তো, স্যার আমার চরমটা ইনস্টল হয় না। ওই যে এটা কি জিনিস? ওই যে স্যার ওই যে একটা আছে না যেটা দিয়ে ফেসবুক চালায়, আমি যে বুঝছি ফেসবুক চালায়, কিন্তু জিনিসটা কি পরে যখন দেখায় পরে বুঝি যে আচ্ছা এই জিনিসটা চরম না, এর চর্মরোগ না, এই না, এটা ক্রোম, CHROME, ক্রোম। কেমিস্ট্রিরা কখনো কেমিস্ট্রি বলেন না, সি এর সাথে এইচ আসলে সেটা কে এর মতো উচ্চারণ হয়। সো গুগল ক্রোমে আসবো, এখান থেকে আমি যদি সার্চ করি বা ক্লিক করি, এখানে কি লেখা আছে? ডাউনলোড ক্রোম। সো ডাউনলোড ক্রোমে ক্লিক করলাম, আমার এটা ডাউনলোড হয়েছে, মনে রাখবেন ইনস্টল কিন্তু এখনো হয় নাই, মাত্র ডাউনলোড হলো। তাহলে ইনস্টল করব কেমনে? ইনস্টল করার জন্য আমরা ফোল্ডারে আসব, ফোল্ডারে এসে এখানে দুইটা গুতা দিব, মানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস? এটা কি আমি আসলে ইনস্টল করতে চাই? যদি আপনি ইনস্টল করতে চান, আপনার পিসিতে না থাকলে, তাহলে আপনি কি দিবেন? নো। ইয়েস দিব। কিন্তু আমি এখন কি করব? আমার তো আছে, তাহলে নো দিয়ে দিব, ক্যান্সেল, ক্লোজ। বুঝতে পারছি? তাহলে ফায়ারফক্স কেমনে করব? স্যার ক্রোম দেখাইলেন, ফায়ারফক্স দেখাইলেন না, তাও দেখায় দিই। ফায়ারফক্স ডাউনলোড লিখে সার্চ করবেন, আসবে, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। বুঝতে পেরেছি? ইনস্টল করলেন, করার পরে শুরুতেই আমার যেরকম গুগল অ্যাকাউন্ট অনেকগুলো আসছে, আপনাদের তো এতগুলো থাকবে না, আপনার হয়তো কোনো কিছু নাই থাকতে পারে। যদি গুগল অ্যাকাউন্ট আপনার থাকে, তখন আপনি কি করবেন? এখান থেকে ক্রোম অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে? লগ ইন করতে হবে। আর যদি আপনার আগে থেকেই লগ ইন থাকে, তাহলে কিছু মডিফিকেশন, কিছু চেঞ্জেস করতে হবে। কি কি চেঞ্জেস করতে হবে? আমি একটু যদি আমার অ্যাকাউন্টে আসি, এখান থেকে আমি আসবো অ্যাকাউন্টে এসে ম্যানেজ অ্যাকাউন্টও বলে এটাকে অনেক সময়, ম্যানেজ অ্যাকাউন্টে আসবেন, পার্সোনাল ইনফোতে এসে আপনি নিজের ছবি দিতে চান, প্রোফাইল পিকচার যেটা ইমেলে থাকে, প্রোফাইল পিকচার দিতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, বার্থডের যে জায়গাটা আছে, বার্থডের ক্ষেত্রে বা এই দুইটা জায়গাতে যেটা করবেন সেটা হচ্ছে নিজের এনআইডি এবং পাসপোর্টে যে নাম আছে ওইটা দিবেন। তাহলে স্যার আপনি দেন নাই কেন? কারণ এটা আমার রিয়েল ইমেল না, এটা অফিসিয়াল পারপাসের জন্য ইউজ করা হয়, শুধুমাত্র অফিসের কাজে এটা দিয়ে করা হয়। বাট আমার পার্সোনাল যে ইমেল, ওই যে বললাম পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা, সো পার্সোনাল ইমেলও আমার আলাদা। বুঝতে পারছি? তো এখানে আবার সব পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে। এরপরে আসি নিচের দিকে, ইমেইলের ক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফো, যে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় এই ইমেলগুলো দিয়েও কন্ট্যাক্ট করা যাবে, বা এই ইমেলগুলো দিয়েও, সাধারণত এটা দিয়ে সবাই কন্ট্যাক্ট করে আর কি, বাট ইমেলে কেউ কথা বলে না, যার যা দরকার সরাসরি মেসেঞ্জারে বলে দেয় আর কি। আচ্ছা, নিচের দিকে আসি, এখান থেকে কিছু জিনিস আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি না। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার আসতে হবে পার্সোনাল ইনফো, পাসওয়ার্ডে আসবেন। পাসওয়ার্ডে আসার পরে যেহেতু আমার অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে, সে আমার কাছে পুরনো পাসওয়ার্ডটা জানতে চাইবে। পুরনো পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে, অ্যাজ লাইক ফেসবুক। দেখেন এই জিনিসগুলো দেখাই দিচ্ছি তার কারণ এইগুলোর প্রবলেম স্টুডেন্টরা নিয়ে আসে সাপোর্ট টিমে, 6 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, তারপরে একটা গুগল অ্যাকাউন্ট খুলতে পারে না। এজন্য ক্লাসে এগুলো দেখায় দিই। একটা জিনিস মনে রাখবেন, ফেসবুক কিন্তু আপনাকে কেউ খোলা দেখায় নাই, আপনারা কেউ বলে দেয়নি বাবা এটা হলো ফেসবুক,
এটা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, তারপর ওটিপি আসবে, পাসওয়ার্ড দিবা, তারপর এভাবে তুমি রিকোয়েস্ট পাঠাবে, অ্যাকসেপ্ট করে কেউ এভাবে বলে দেয় নাই। ওই যে ক্লাসে একটা ফ্রেন্ড ছিল একটু বেশি বুঝতো, ওর মোবাইল ছিল, ওর ফেসবুক চালাইতাম, তারপর যখন আরেকটু সাহস বেড়ে গেছে ওর মোবাইলে নিজের ফেসবুক খুলতাম, তারপর স্কুলে আসলে ওরটা দিয়ে ফেসবুক চালাইতাম। এরকম হয়েছে না আমাদের সাথে? হয়তো স্কুলে হয়েছে বা কোচিংয়ে হয়েছে বা বাইরে কোথাও হয়েছে। ফেসবুক খোলা আপনাকে কেউ শেখায় দেয় নাই। সিমিলারভাবে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো মনে রাখা, এগুলা বেসিক জিনিস। বুঝি নাই? হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছেন। পাসওয়ার্ড যদি ভুলে যাই তাহলে কি করব? দেখেন প্রশ্ন আসতেই পারে, স্যার ফেসবুকের পাসওয়ার্ডই মনে থাকে না, আপনি গুগল অ্যাকাউন্টের কথা বলতেছেন। এটা তো মাত্র শুরু। আমরা যখন সামনে গ্রাফিক্সের কাজ করব, মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসেও কাজ করার জন্য তো আমাদের অ্যাকাউন্ট লাগবে, ওইখানে আমাদের পাসওয়ার্ড লাগবে। তাহলে স্যার এত পাসওয়ার্ড কেমনে মনে রাখবো? পাসওয়ার্ড মনে রাখার মতো জিনিস না, পাসওয়ার্ড হচ্ছে লিখে রাখার জিনিস। আপনার একটা কনফিডেন্সিয়াল ডায়েরি থাকা উচিত, আপনার একটা পার্সোনাল ডায়েরি থাকা উচিত, যেখানে আপনি আপনার ইনফরমেশনগুলো, আপনার বিকাশের পিন নাম্বার, আপনার ব্যাংকের পিন নাম্বার, আপনার হচ্ছে কোন অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড, এগুলো লিখে রাখবেন। এবং এটা সবার সামনে নিয়ে ঘুরে বেড়াবেন নাকি? এটা কনফিডেন্সিয়াল, এটা আপনার বাসায় থাকবে, আপনার টেবিলের ড্রয়ারেই থাকবে। বুঝতে পেরেছি? এবং আরেকটা জিনিস যে স্যার পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, এই পাসওয়ার্ড দিলে কি করব, পাসওয়ার্ড মনে না থাকলে কি করব, এই প্রশ্ন আমাকে তখনই করবেন যখন আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারবেন। কি প্রশ্ন? ধরেন আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে। এখন আপনি কি আমার কাছে পরামর্শ নেবেন যে স্যার আমার কাছে 5 ভরি স্বর্ণ আছে, আমি এটা কই রাখবো? আমি কি এটা ব্যাংকে রাখবো, না এটা আপনার কাছে রাখবো, না এটা বালিশের নিচে রাখবো? এই পরামর্শ কি আপনি আমার কাছ থেকে নেবেন? নিবেন না। সিমিলারভাবে আপনার পাসওয়ার্ড এটা আপনার সম্পদ। আপনি কি করবেন, কেমনে এটাকে সিকিউর রাখবেন, কেমনে এটা নিরাপত্তা রাখবেন, এটার দায়িত্ব আপনার। বুঝতে পেরেছি? এই যে কোনো কিছু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, সেই জন্য এগুলো আগেই বলে দিচ্ছি। এরপরে আসি, আমরা যদি একটু সিকিউরিটিতে আসি। সিকিউরিটিতে আসার পরে এখানে আমরা যদি দেখি 2 স্টেপ ভেরিফিকেশন, এই জিনিসটা আল্লাহর দোহাই লাগে এটা অন করে দিয়েন। কেন 2 স্টেপ ভেরিফিকেশন অন করার কারণ হচ্ছে, দেখবেন না এরকম হয় না যে আপনি হয়তো ফেসবুকে লগ ইন করতে যাচ্ছেন, একটা কোড আসে, ওই কোড দিলে তারপর ফেসবুকে লগ ইন হয়। এটা কেন? ফর সিকিউরিটি পারপাস, যে আসলে আমি লগ ইন করতেছি কিনা। সিমিলারভাবে গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম, সব যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে এখন এই সার্ভিস চলে আসছে 2 স্টেপ ভেরিফিকেশন, বা এটাকে বলে 2FA বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনও বলা হয়। সো এই 2FA অন করে দিবেন। আরেকটা কাজও করা যায় 2FA এর সাথে, সেটা হচ্ছে অথেন্টিকেটর যে অ্যাপস আছে এই অ্যাপসটা ইনস্টল করে ফেলা। অথেন্টিকেটর এটা একটা অ্যাপস, প্লে স্টোরে গেলে আপনি যদি সার্চ করেন গুগল অথেন্টিকেটর, তাহলে ওই অ্যাপসটা আসবে, আপনি ইনস্টল করবেন আপনার মোবাইলে। ইনস্টল করার পরে কি হবে, আপনি আপনার কোন কোন অ্যাকাউন্টটাকে ভেরিফাইয়ের মাধ্যমে বা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনের আন্ডারে নিয়ে আসতে চান সেটা বলে দিবেন। বলে দিলে কি হবে, যখন আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিবেন সাথে সাথে লগ ইন হবে না, ওই অ্যাপসে একটা কোড যাবে, মোবাইলেও কোড আসবে না, নাম্বারে কোড আসবে না, ওই অ্যাপসে যাবে সরাসরি। অ্যাপসে গেলে ওই কোডটা আমাকে দিতে হবে, এবং এখানে একটা টুইস্ট আছে, ওই কোডটা 10 সেকেন্ড থাকে, 6 থেকে 10 সেকেন্ড। তার মানে কেউ যদি 10 সেকেন্ড পরে আগের কোডটা দেয় তাহলে আবার কি হবে না, লগ ইন হবে না। সো আমাকে ইনস্ট্যান্টলি কোডটা দিতে হবে। সো এক্ষেত্রে অথেন্টিকেটর ইউজ করলে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলোর সিকিউরিটিটা কি থাকে, একটু ভালো থাকবে, স্ট্রং থাকবে আর কি। এবং হচ্ছে পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা, এটাকে আমরা বলি সেফ ব্রাউজিং। ইন্টারনেট থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস ডাউনলোড না করা। আপনি পেয়েছেন 1000 টাকা পুরস্কার, আপনি পেয়েছেন $10,000 কাজ, এরকম নোটিফিকেশন আসবে, কিন্তু লোভে পড়া যাবে না। লোভে পড়লেই দেখবেন আপনি লিঙ্কে ক্লিক করছেন, আপনার ফেসবুক নাই, আপনার হোয়াটসঅ্যাপ নাই, আপনার এগুলা নাই। ইভেন স্ক্যাম, দেখেন দুনিয়া আপডেট হচ্ছে, যুগ আপডেট হচ্ছে, স্ক্যামাররাও আপডেট হচ্ছে, প্রতারণাকারীরাও আপডেট হচ্ছে। প্রতারণাকারীরা আর আগের মতো বসে নাই। এখন কিডন্যাপ করতে হলে বলে না যে আসো চকলেট দিব, তারপর কিডন্যাপ করে নিয়ে যায়, কারণ জানে, একটা বাচ্চাও জানে যে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। তার মানে ছিনতাইকারী, কিডন্যাপকারীদেরও স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, সিমিলার ভাবে স্ক্যামারদেরও অনলাইনে স্ট্র্যাটেজি প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে। তাহলে স্যার বুঝবো কিভাবে? এই জন্যই কমন সেন্স থাকতে হবে, যা কাজ করব বুঝে শুনে করব।
কমন সেন্স খাটায় করব, আন্দাজে একটা লিঙ্ক পাইলাম ক্লিক করে ফেললাম, এভাবে যাতে আমরা ব্রাউজিং না করি ইন্টারনেট। বুঝতে পারছি? কোনো জিনিস যদি সাসপিশিয়াস মনে হয় তাহলে সেটা আপাতত স্টপ রাখবো, একটু এটা নিয়ে রিসার্চ করব, যে এই জিনিস সম্পর্কে জানে তাকে একটু জিজ্ঞাসা করব যে ভাই এই জিনিসটা এরকম, আসলে এটা এরকম কিনা, আমাকে তো এরকম বলতেছে, জেনে বুঝে তারপরে যা করা দরকার করব। বুঝতে পারছি? তারপরে আসি ওইটা সরাই ফেলছেন, এই যে এখান থেকে অন করে ফেলবেন, দেখাই তো দিলাম এই জন্যই, এখান থেকে অন করে নেবেন। এটা কি অফ করা না অন করা? অন করা তাও দেয় না। তাহলে এই যে অথেন্টিকেটর অ্যাপসের যে কথা বললাম, এই অথেন্টিকেটরটা ইনস্টল করে নিন, তাহলে পাবেন। এরকম হওয়ার কথা না যে অন করে রাখছেন তাও আসে নাই, যদি এরকম হয়েও থাকে অথেন্টিকেটর অ্যাপসটা ইনস্টল করে নিন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ইওর ডিভাইসেসে কি আছে, আমি যদি ম্যানেজ অল ডিভাইসে আসি তাহলে এটার ক্ষেত্রে দেখায় যে আমার এই গুগল অ্যাকাউন্টটা কয়টা পিসিতে লগ ইন করা আছে। 10টা পিসিতে। তার কারণ ক্লাসরুমের যেহেতু পিসি, এক এক ক্লাসরুমে এক একটাতে এক একবার হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে কি করা থাকে, লগ ইন করা থাকে। কিন্তু আপনাদের কি 10টা 12টা করে করা থাকবে? আপনাদের করা থাকবে ম্যাক্সিমাম 3টা, অফিসের পিসিতে একটা, বাসার পিসিতে একটা, মোবাইলে একটা, হয়তো 3-4টা এরকম থাকতে পারে, বাট এর চেয়ে বেশি কি হবে না, থাকবে না। সেই ক্ষেত্রে আপনার যদি কখনো মনে হয় যে কোনো একটা সেশন বা কোনো একটা ডিভাইস যেটাতে আমি অনেক দিন যাবত লগ ইন করি নাই বা এটা আমি অ্যাকচুয়ালি চিনতেছি না কোনটা, সেক্ষেত্রে ওই স্পেসিফিক ডিভাইস থেকে আপনি কি করে দিতে পারবেন, জিনিসটাকে লগ আউট করে দিতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি ম্যানেজ অ্যাকাউন্টের বেসিকগুলো গেল, এরপরে আমরা একটু আসি ইমেইলে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি ফ্রিল্যান্সার হবেন অথচ ইমেল চেক করবেন না, এটা কখনোই হয় না। বুঝতে পারছি? ফ্রিল্যান্সার হইতে হইলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত দিনে একবার দুইবার, দিনে অ্যাটলিস্ট 2বার তো ইমেল চেক করা উচিত। এখন যদিও আমরা খুব বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে যায়নি এখনও যে আমাদের এখন প্রতিনিয়ত ইমেল আসবে, বাট ইমেল চেক করাটা উচিত যে কী কী আপডেট আসলো, কোন কোম্পানি, কোন ব্রাউজার, কোন ওয়েবসাইট কি আপডেট নিয়ে আসছে, এগুলো জানার জন্য বিভিন্ন ইমেল আমাদের কাছে চলে আসে। এখন ইমেলটা পাঠাইতে হয় কেমনে? আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টদের কাজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদেরকে ইমেইলে ফাইলটা পাঠাই। সো আমরা কী করি, ইমেল কীভাবে লিখতে হয়, কম্পোজে আসবো, কম্পোজে এসে কার কাছে ইমেল লিখবো তার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট লাইন এটা আমরা লিখি না, মনে করি এটা নফল জিনিস। এটা নফল হইলেও এটার ফজিলত তো আছে, নফলের কি ফজিলত নাই? আছে, কিন্তু সাবজেক্টটাও জিনিসটা এরকম, এটা নফল ঠিক আছে, তো এটার ফজিলত আছে। ফজিলত জিনিসটা কি? এটা হচ্ছে আপনার প্রফেশনালিজম, আপনি যে একজন প্রফেশনাল মানুষ, আপনি যে একটা প্রফেশনাল স্কিল শিখতেছেন, প্রফেশনাল কাজকর্ম করতেছেন, এটা আপনার ইমেল দেখে বোঝা যায়। কারো ইমেইলে যদি সাবজেক্ট না থাকে তাহলে সে অ্যাকচুয়ালি প্রফেশনাল না। এখন ধরেন যে আপনি সাজেক ট্যুরে গেছেন, সাজেক ট্যুরে যে ফ্রেন্ডের আইফোন আছে, আইফোন দিয়ে আপনি ছবি তুললেন। এখন ছবি তো আর মেসেঞ্জারে নেওয়া যাবে না, মেসেঞ্জারে নিলে ছবি কি হবে, ফেটে যাবে। আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে ঠিক আছে ইমেইলে ছবিগুলোকে পাঠিয়ে দাও, তাহলে ইমেইলে যখন ছবি পাঠাবে আপনার ফ্রেন্ডের উচিত সাবজেক্ট লাইনে লিখে দেওয়া ট্যুর ইমেজেস, সাজেক ইমেজেস, কিছু হইলেও লেখা। বুঝতে পারছি? আমি এটা ট্যুর দিয়ে বুঝাইলাম এই কারণে যে সেটা যদি ট্যুরের মতো জিনিসও হয় তাও একটা সাবজেক্ট লাইন লেখা উচিত। বাট আমরা তো এখানে ট্যুরের কাজে ব্যবহার করতেছি না, আমরা প্রফেশনাল কাজে ব্যবহার করছি, তার মানে প্রফেশনাল কাজে অবশ্যই লেখা দরকার। বুঝতে পারছি? এরপরে আসি সাবজেক্ট লাইন লেখার পরে আপনি কি লিখতে যাচ্ছেন বা কি ইমেল করতে যাচ্ছেন সেটা কম্পোজ করবেন। যদি কোনো ফাইল পাঠাইতে হয়, ফাইল কিভাবে ইমেলে নিয়ে আসবো, নিচে একটা অপশন আছে অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে ক্লিক করেন। এই যে গত ক্লাসে আমরা পিডিএফ বানাইছিলাম, এই পিডিএফটাই ধরেন আমি আপলোড করব, সিলেক্ট করব, বলে দিব ওপেন। এটা আপলোড হতে সময় লাগবে, তবে ইমেলের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হইল ইমেইলে 25 MBর বেশি ফাইল দেওয়া যায় না, 25 MB। কিন্তু আমরা যে গ্রাফিক্সের কাজগুলো করব সেটা কখনো কখনো 250 MB, 300 MB, 350 MB, 450 MB পর্যন্ত হয়ে যাবে। তখন তাহলে কি করব? তখন তাহলে ফাইল কেমনে পাঠাবো সেটাতে একটু পরে আসতেছি, আগে ইমেলের জিনিসটা শেষ করে ফেলি। সো আপনি ফাইলটাকে অ্যাটাচ করলেন, অ্যাটাচ করার পরে ইমেল অ্যাড্রেস দিবেন, সাবজেক্ট লাইন লিখবেন, কম্পোজ করবেন, অ্যান্ড দেন তারপর সেন্ডে পাঠাইলে কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। আপনি কাকে কাকে ইমেল পাঠিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন সেন্ড অপশনে এসে। তো সেন্ডে আমি যদি আসি,
যেহেতু আমি আমার এই ইমেল দিয়ে কাউকে ইমেল পাঠাই নাই, তাই এখানে কি দেখাচ্ছে নো সেন্ড মেসেজ, বাট আপনি যদি পাঠান আপনার আসবে কিনা, আসবে। ইনবক্সে আমি যদি আসি, ইনবক্সের 4টা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে ইনবক্স, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো কোম্পানি থেকে যদি আপনাকে কোনো ইমেল করা হয় সেটা সরাসরি আপনার ইনবক্সে প্রাইমারিতে চলে আসবে। প্রমোশনস কি, যেমন এই যে রকমারিতে চলছে কত % ডিসকাউন্ট, 60% পর্যন্ত ছাড়, তো এই 60% পর্যন্ত ছাড় সেটা একটা প্রমোশনাল কন্টেন্ট, তারা প্রচারণা করতেছে, বিজ্ঞাপন টাইপের একটা কথাবার্তা বলতেছে, ওই বিজ্ঞাপন টাইপের যে ইমেল সেগুলো আসবে প্রমোশনে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, কি কি আপডেট হলো, কি কি নোটিফিকেশন আসছে, কে আমাকে মেসেজ দিল, সো প্রত্যেকটা জিনিসের কি হয় নোটিফিকেশন এখানে আসে। এই যে 2522 থেকে মেসেজ আসছে, 2512 থেকে আসছে, 38 থেকে আসছে, সো এরকম প্রত্যেকটা ইনফরমেশন আমি কি করতে পারতেছি, ইমেল চেক করলেই আমি পেয়ে যাচ্ছি। আপডেট কি, কোন কোম্পানির কি কি আপডেট হলো, বিভিন্ন আপডেটের যে ইনফরমেশনগুলো সেগুলো আমার এখানে থাকে। সবগুলা ইমেলকে আমার খুলে খুলে পড়তে হবে না, যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন। কিভাবে, উপরে আসেন, সিলেক্ট অল দিয়ে ডিলিট বাটন দিলেই বা ডিলিটে ক্লিক করলে কি হয়ে গেল, সব ডিলিট হয়ে যাবে। তবে এগুলো পার্মানেন্টলি ডিলিট হবে না, এগুলো থাকে হচ্ছে আমার ট্র্যাশে। ট্র্যাশে আসলে কি হয়, ট্র্যাশে যে ইমেলগুলোকে আমি ডিলিট করলাম ওইগুলো থাকে, এবং মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্র্যাশ মোর দ্যান 30 days, 30 দিনের বেশি থাকলে কি হবে, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছি, গেল। ওই যে বললাম, যখন আমরা ইমেল কম্পোজ করি সাবজেক্ট যদি আমরা না লিখি তখন একটা প্রবলেম হয়। কি প্রবলেম, আমি যাকে ইমেল পাঠাচ্ছি সেটার ইনবক্সে যায় না, সেটা চলে আসে স্প্যামে। স্প্যামে আসার কারণে যেটা হয়, আপনি ক্লায়েন্টরে বলবেন আমি ফাইল পাঠাইছি, ক্লায়েন্ট বলবে আমি ফাইল পাই নাই, লাগা গেল ঝগড়া। সো ঝগড়াতে যাওয়ার আগে ক্লায়েন্টকে আগে বলবেন যে বাবা শোনা, তুমি কি করো, স্প্যামটা একটু চেক করো। স্প্যাম চেক করলেই হয়ে যায়। স্প্যামে কেন চেক করবো, কারণ যে আপনি কি লেখেন নাই, সাবজেক্ট লাইনটা লেখেন নাই, এজন্য অনেক সময় স্প্যাম চলে আসে। আবার কি হয়, একই ইমেল অনেকজনকে পাঠানোর কারণেও সেটা কি হয়ে যায়, স্প্যামিং ধরে ফেলে। দেখবেন যে আপনি যখন যে কোনো কন্টেস্ট হয় ফেসবুকে, কোনো কন্টেস্ট হওয়ার সময় বিভিন্ন হ্যাশট্যাগ দিতে হয় না, কমেন্ট করতে হয়, একই কমেন্ট 5 বার করার পরে কমেন্ট করতে দেয়, কমেন্ট ব্লক করে দেয়, বলে যে আপনি কি করতেছেন, স্প্যামিং করতেছেন। তো সিমিলারভাবে একই ইমেল যদি অনেক মানুষকে পাঠানো হয় তখন গুগল যেটা করে ওই ইমেলটাকে স্প্যাম আকারে স্প্যাম ফোল্ডারে দিয়ে দেয়। বুঝতে পেরেছি, গেল ইমেইলের বিষয়টা। এরপরে আসি, একটু আগে বললাম যে আমাদের ফাইলগুলো যদি বেশি হয়ে যায় সাইজে তখন আমরা কি করব। এখানে ইচ্ছা করেই কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখাচ্ছি না। লোকেশন কেমনে ব্যবহার করতে হয় দেখাবো, গুগল কেমনে ব্যবহার করতে হয়, গ্যালারি কেমনে ব্যবহার করতে হয়, ক্যালেন্ডার কেমনে ব্যবহার করতে হয়, তার মানে যেগুলো আমরা অলরেডি জানি, যেগুলো আমাদের লাগবে না আমাদের কাজের জন্য সেগুলো আমরা দেখতেছি না, যেগুলো আমাদের লাগবে ওইটাতে আমরা আসি। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের মাধ্যমে আপনি যে কোনো জিনিস, আপনার ফাইল হইতে পারে, পিডিএফ হইতে পারে, মেইন ফাইল হইতে পারে, ক্লাস ভিডিও হইতে পারে, যে কোনো কিছু ড্রাইভের মাধ্যমে আপলোড করতে পারবেন। কিভাবে আপলোড করতে হয় দেখেন, নিউতে আসবো, ফাইল আপলোড, আপনি চাইলে ফাইলও আপলোড করতে পারবেন, ফোল্ডার ধরেও আপলোড করতে পারবেন। তো আমি যদি ফাইল আপলোডে আসি, ফাইল আপলোডে আসার পরে ধরেন আমি এই যে পিডিএফ, এটাকে আমি বললাম ওপেন। এটা আপলোড হইতে টাইম নেবে, এই টাইমটা কিসের উপরে ডিপেন্ড করবে, ফাইল সাইজের উপরে। আমি এমন একটা ফাইল আপলোড করলাম যেই ফাইলটার সাইজ হলো কত, একটু দেখি তো, যেই ফাইলের সাইজ হচ্ছে কত এমবি, এমবিও না কেবি, 390 কিলোবাইট, মানে এমবির থেকেও কম। কিন্তু যদি আমি একটা ভিডিও আপলোড করি ওই ভিডিওটা অবশ্যই এমবিতে হবে, তার মানে সাইজ বেশি, তাহলে সাইজ বেশি হলে টাইম বেশি লাগবে কিনা, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু, যদি ওই যে নেট স্লো হয়, ব্যান্ডউইথ যদি কম হয় তখন আপলোড হইতে আবার কি লাগবে, সময় লাগবে। আচ্ছা, সো আমার আপলোড হইলো, আপলোড হওয়ার পর আমি এই সবুজ মার্কে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি কোথায় দেখতে পারবো, এই যে আমার ফাইলটা আপলোড হইলো। এবার আমি এখানে মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করে শেয়ার, শেয়ার থেকে আবারও শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এটা রেস্ট্রিক্টেড থাকবে, এটাকে রেস্ট্রিক্টেড না রেখে আমরা বলে দিব এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে কি হবে, এবার আমি এই লিঙ্কটাকে কপি লিঙ্কে যদি ক্লিক করি লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার আমি যাকে পাঠাইতে চাই তাকে যদি এই লিঙ্কটা দিয়ে দেই তাহলে সে কি পেয়ে যাবে, এই ফাইলটা পেয়ে যাবে। না, এখানে ডিলিট হবে না,
গ্যালারি থেকে ডিলিট করে দিলে এখানে ডিলিট হবে না। সো লেটস সে আমি যদি এখান থেকে এই জিনিসটাকে ডিলিট করে দিই, পিসি থেকে আমি ডিলিট করে দিলাম, এইখানে কিন্তু আছে, এখান থেকে কি হয় নাই, ডিলিট হয় নাই। হ্যাঁ, যদি এটা করেন যে আপনি ড্রাইভের সাথে আপনার পিসির যে লোকাল ডিস্ক সেটাকে কানেক্ট করে ফেলছেন, তখন আবার হয়ে যাবে। বাট এটা সাধারণত কানেক্ট করা থাকে না, এটা বাই ডিফল্ট কানেক্ট করে নিতে হয়। সো যে কানেক্ট করে নিতে পারবে সে তো আসলে জিনিসগুলো জানে দেখে কানেক্ট করে নিয়েছে। বাট এটা কি আগে থেকে কানেক্ট করা থাকে? এটা আগে থেকে কানেক্ট করা থাকে না। এবং এই জন্য আমি দেখাইলাম যে আমি এখান থেকে পিডিএফটা ডিলিট করে দিলেও আমার ড্রাইভ থেকে কিন্তু কি হয় নাই, ডিলিট হয় নাই। এইভাবেই মূলত আপনাদের ক্লাস ভিডিওগুলো দেওয়া হয়। এবং আজকের পর থেকে আমি আর ক্লাস ভিডিও আপনাদেরকে দিব না, যেহেতু আমি দেখাই দিলাম কিভাবে ভিডিও আপলোড করে শেয়ার করতে হয়। আপনাদের মধ্যে যে কোনো একজন নিজ দায়িত্বে প্রতি ক্লাসে ক্লাস ভিডিও নিয়ে যাবেন এবং বাসায় যে আপলোড করে সবার সাথে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন। হ্যাঁ, আনলিমিটেড না, ড্রাইভে আমরা দিতে পারবো, তবে লিমিটেশন আছে 15 জিবি পর্যন্ত। এই যে দেখেন 15 জিবি পর্যন্ত। তাহলে স্যার আমার তো 15 জিবির ফাইল বেশি হয়ে গেছে, আমার তো বেশি ফাইল রাখতে হবে, তখন কি করব? তখন পুরনো যে ফাইলগুলো আছে সেগুলোকে আমার ডিলিট করে দিতে হবে, অপ্রয়োজনীয় ফাইলগুলো ড্রাইভ থেকে ডিলিট করে দিতে হবে। কারণ আগের ফাইল ডিলিট না করলে তো আমি নতুন ভিডিও নতুন ফাইল আপলোড করতে পারবো না। তার মানে নতুন ভিডিও আপলোড করতে হলে পুরনো ভিডিও ডিলিট করতে হবে কিনা? সো যারা এই আশায় বসে আছেন যে ক্লাসে যে গ্রুপ ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া হয়েছে ওগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, আপনাদের জন্য সমবেদনা। কারণ পরবর্তীতে তো আরও আমার স্টুডেন্টদের ভিডিও করতে হবে, সেগুলো আমার ড্রাইভে আপলোড করতে হবে। তাহলে নতুন ভিডিও যদি দিতে যাই পুরনোগুলা ডিলিট করতে হবে। তাহলে স্যার ওই ডিলিট যদি আপনি করে দেন তাহলে ওই ভিডিওগুলো আমরা পাবো কই? যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে ওগুলো পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট টিম আছে, ক্লাস ভিডিওগুলো ওই পিসিতে রাখা আছে। আপনার যখনই প্রয়োজন হবে আপনি ভিডিওগুলো সেখান থেকেও কি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। তাহলে বলেন ক্লাস ভিডিও আজকে থেকে কে দেওয়া শুরু করবেন? পেন ড্রাইভ নিয়ে আসছেন? ওকে, ঠিক আছে। তাহলে আজকে থেকে মাহাদি সাহেব আপনাদের ক্লাসের ভিডিওগুলো প্রোভাইড করবেন যতদিন পর্যন্ত আছে। আজকে দেখে থাকে কিনা। ড্রাইভ গেল, এরপরে আসি আরো কিছু জিনিস। এক্সেল বলতেছি, গুগল শিট, সাইলেন্ট। গুগল শিট কি জিনিস? গুগল শিট হচ্ছে এক্সেলের অনলাইন ভার্সন। দেখেন এক্সেলে এই জিনিসগুলো ছিল, গুগল শিটেও আছে। এক্সেলে আমরা ফর্মুলা ব্যবহার করতাম, গুগল শিটেও করা যায়। ধরেন আমি এখানে লিখলাম 10, এখানে আমি লিখলাম 5, তাহলে আমি চাচ্ছি এইখানে এই দুইটা ঘরের কি হবে, গুণফল বসবে। তাহলে গুণ বসানোর প্রথম শর্ত কি ছিল? ফর্মুলা বসানোর প্রথম শর্ত দিলাম ইকুয়াল সাইন দিয়ে বলবো এই ঘর ইনটু এই ঘর, এন্টার, বসে গেছে। আমি যদি এখানে মান পরিবর্তন করি অটোমেটিক্যালি মান পরিবর্তন হচ্ছে। তার মানে যারা এক্সেল ভালো মতো প্র্যাকটিস করছে এই জিনিস কি নতুন করে শিখাইতে হবে? এরপরে আরো আসি, যারা ওয়ার্ড ভালো মতো প্র্যাকটিস করছে, এমএস ওয়ার্ড, তাদের কাছে গুগল ডক এটাও সেম। আমি যদি গুগল ডকে আসি, দেখেন লেখা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, লেখার কালার চেঞ্জ করা, লেখার সাইজ বাড়ানো, সাইজ কমানো। একটা জিনিস ছিল না মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলে ঝাড়ু ছিল, ঝাড়ু মনে আছে? এখানে আবার ঝাড়ু নাই, এখানে আছে হইলো রং করার জিনিস আছে, পেইন্ট। এখানেও দেখেন একই জিনিস আছে, পেইন্ট করার, এবং নামও একই, পেইন্ট ফরম্যাট। আর এখানে ছিল ফরম্যাট পেইন্টার। নাম একই, চিহ্ন আলাদা, মানে সরি নামও আলাদা, আইকনটাও আলাদা, কিন্তু কাজ একই। বুঝতে পারছি? গেল। তো মোটামুটি এই বেসিক জিনিসগুলো আমাদের লাগে। কখনো কখনো ক্লায়েন্টদের সাথে মিটিং করার জন্য আমাদের গুগল মিটটাও লাগে, অথবা আপনি জুমেও মিটিং করতে পারেন, সমস্যা নেই। এতটুকু পর্যন্ত কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। এটা আমি জাস্ট উদাহরণের জন্য বলছি যে 30 Mbps বোঝানোর জন্য তো একটা সংখ্যা তো আমার লাগবে, তো একটা সংখ্যা বললাম আর কি। সর্বনিম্ন কত এখন একটা যদি দেখি, এরোনেটে যদি আমি আসি, বেসিক কত আছে ওদের এখানে দেখি তো। ওদের বেসিক প্যাকেজ হচ্ছে 690 টাকা, 30 Mbps। তারপর আমরা যদি ম্যানোর আইটিতে আসি, এই পোলাপান সাইলেন্ট, ম্যানোর আইটিতে যদি আসি, ম্যানোর আইটি সর্বনিম্ন কত? 15 Mbps। তাহলে দেখেন 30 Mbps 690 টাকা, 15 Mbps 550 টাকা। এখানেও 30 Mbps আছে 800 টাকা। তাহলে আপনি এরকম কম্পেয়ার করেন, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেন, তাদের ওয়েবসাইটগুলো দেখেন যে হ্যাঁ এই জিনিসটা নিলে এই টাকাতে আমি পোষাইতে পারবো।
তাহলে ওইটা আমরা নিব। এই জন্য কিন্তু আমি বলে দিই নাই যে এই এমবিপিএসসি আপনাদের লাগবে, এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি আসলে প্রতি মাসে 550 টাকা দিতে পারবেন কিনা, আপনি আসলে প্রতি মাসে 850 টাকা 1000 টাকা করে দিতে পারবেন কিনা, এটা তো আর আমি জানি না। সো এই ক্ষেত্রে রিসার্চটা আপনি করেন, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা আপনি জানেন, সো ওই আলোকে আপনি হচ্ছে ইন্টারনেটগুলোকে নিতে পারবেন। এখন কথা হচ্ছে স্যার মোবাইল ইন্টারনেটই কি লাগবে না ব্রডব্যান্ড লাগবে? দেখেন মোবাইল ইন্টারনেটের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে, দুই ধরনের সীমাবদ্ধতা থাকে বা লিমিটেশনস থাকে। সেটা হচ্ছে এমবির সীমাবদ্ধতা, 30 দিনে 10 এমবি, 15 দিনে 20 এমবি, মানে এমবির একটা লিমিটেশনস চলে আসতেছে। আবার দিনেরও একটা জিনিস চলে আসে যে 1 মাস পর্যন্ত এটার মেয়াদ, 1 সপ্তাহ পর্যন্ত এটার মেয়াদ। তার মানে রাত 12টা বেজে গেলে আমার হয়তো সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু এমবি তো শেষ হচ্ছে না। পরবর্তীতে আমি যখন এমবি রিচার্জ করতেছি ওটা কি রিনিউ হয়, আগেরটার সাথে যোগ হয়? ওটা কিন্তু লস প্রজেক্ট হয়ে যায়। এবং প্রত্যেকের জীবনে এরকম আফসোস কিন্তু আছে, হয়েছে না? কিন্তু যখন আমরা ব্রডব্যান্ড কানেকশনটা ব্যবহার করি তখন আর এই আফসোস থাকার কোনো সুযোগই নাই, কারণ প্রতি মাসে আমি তাকে একটা অ্যামাউন্ট পে করে দিচ্ছি, আমার সময়ের কোনো সীমাবদ্ধতা থাকতেছে না, আমার হচ্ছে ইন্টারনেটেরও কোনো সীমাবদ্ধতা এখানে থাকতেছে না। বুঝতে পেরেছি? এই হচ্ছে বেসিক জিনিসপাতি ছিল। আরও যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আছে? নাই? এবার আসি আপনাদের হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গত ক্লাসগুলোতে যার যে হোমওয়ার্ক বাকি ছিল সে সবগুলো কমপ্লিট করে আসবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে আজকে বেসিক ইন্টারনেটের ক্লাসে যে সকল জিনিস আলোচনা করা হলো, আইপি অ্যাড্রেস, আইএসপি, IPv4, IPv6 সহ আরও যে টার্মগুলো আলোচনা করা হয়েছে, ব্যান্ডউইথ, ব্রডব্যান্ড, এই সবগুলো জিনিস নিয়ে রিসার্চ করে আসবেন। এবং আমরা চাচ্ছি যেহেতু নেক্সট ক্লাস থেকে আমরা গ্রাফিক্স শুরু করব, তাই গ্রাফিক্সে যাওয়ার আগে বেসিকের সকল হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলতে, কোনো পিছুটান আমরা রাখতে চাই না। বুঝতে পারছি? তো কোনো পিছুটান আমরা রাখবো না। সো গ্রাফিক্সে যাব একদম ফ্রেশ মাইন্ডে যাব, বেসিকের কোনো হোমওয়ার্ক বাকি রেখে যাব না। বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? ডিজাইন করার সময় ওয়ার্ডে যেরকম আমরা কাজ করার সময় তো নেট লাগে না, এই করা যায়। ডিজাইন করার সময় যখন যে নেটওয়ার্কে ফটোশপ বা ইলাস্ট্রেটরগুলো থেকে নেট লাগবে না, লাগবে না। মনে হয় শুধু যে সাবমিট করার সময় কি লাগে? হ্যাঁ, অনলাইনে সাবমিট করার সময় লাগে। আর কারো কোনো প্রশ্ন? আর কি যেন বলবো আপনাদেরকে ভুলে গেলাম। এই পোলাপান সাইলেন্ট। হ্যাঁ, মনে পড়ছে। দেখেন আপনাদের ক্লাস টাইম কয়টায়? সকাল 11টায়। এখন 11টায় ক্লাসে আসার আগে আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় পান রাস্তায় আসার, যাতে লেট না হয়, ওই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ওইভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করে আসবো। আরেকটা জিনিস, লেট হইতেই পারে, রাস্তার অবস্থা তো বলা যায় না। সো সেজন্য হাতে প্রপার টাইম নিয়ে আসবো, এটা একটা জিনিস। আরেক জিনিস হচ্ছে ক্লাসে ভালো মতো আসার আগে ঘুমায় আসবো। ক্লাসে আজকে অনেকে ঘুমাইছেন, যেটা উচিত না, এটা ক্লাসের সাথে যায় না। তো আমি আজকে চাইলে যারা যারা ঘুমাইছেন তাদেরকে একদম মেনশন করে করে বলতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে আগেই মেনশন না করে ওভারঅল পুরো ক্লাসকে আগে সতর্ক করে দেওয়া উচিত। বুঝতে পারছি? সো এটা আমি খুবই হাম্বল ভাবে, খুবই পোলাইট ভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, ক্লাসে আসার আগে ফ্রেশ মাইন্ডে আসবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমায় আসবেন। লাগলে ক্লাসের আগের দিন রিলস 1 ঘন্টা কম দেখেন, 1 ঘন্টা বেশি ঘুমান, তারপরে আসেন। জি স্যার, ওয়াটার গান না, অ্যাকচুয়ালি আমরা ওইসবে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যাতে সবাই, আমরা তো এখানে সবাই ম্যাচিউর, তাই না? সো আমরা ওই ম্যাচুরিটিটা ক্লাসে দেখানোটাও কিন্তু উচিত। বুঝতে পেরেছি? সো সবাই একটু এই জিনিসগুলো মাথায় রাখবো, ফ্রেশ মাইন্ডে ক্লাসে আসবো, এটাই। আমি কি খুব রুড ভাবে কথা বলছি? সো আপনারাও চেষ্টা করবেন জিনিসটাকে সফটলি নেওয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। লাগবে না, কেটে দিই। ওকে, লাগবে না। প্রশ্ন আছে কারো? যখন ওই যে পোর্টফোলিও যখন বানাবো, জি, ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে বর্তমান আমার যে আইডিটা আছে, যে গুগল আইডি, ওটা দিয়ে কি করবো নাকি আরেকটা নতুন? আপনার ইচ্ছা, আলাদা খুলতে পারেন। ওইটা দিয়েও যদি কন্টিনিউ করতে চান আমি চাচ্ছি আর কি করেন, সমস্যা নেই, করতে পারেন। জি, আর কিছু? ওকে।